বাসর রাতে আমার বরের পরিবর্তে ৭ বছরের দেবরের সাথে রাত্রিযাপন করতে হয়েছে। যেই রাতে বরের সঙ্গে গল্পগুজব সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়ার কথা, সে রাতে সারাটা রাত আমার চোখের পানি ফেলতে ফেলতে কেটেছে। আমার বর কবুল বলেই বিয়ের আসরে আমাকে একা ফেলে রেখে চলে এসেছে। যেখানে মেয়েরা বরের হাত ধরে শ্বশুরবাড়ি প্রবেশ করে, সেখানে আমি ৭ বছরের দেবরের হাত ধরে শ্বশুরবাড়ি প্রবেশ করেছি। আমাদের বিয়ের ২টা দিন পার হয়ে গিয়েছে, অথচ আমার বর একটাবারের জন্য আমার মুখ দর্শন করেনি, আমার সাথে দুটো ভালো করে কথা বলেনি। একটা মেয়ের কাছে এত থেকে বড় অপমান আর কি হতে পারে? বলতে পারিস আদিতা? কি বলছিস আপু? উৎস তালুকদার তোকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি? আমাকে স্ত্রী হিসেবে মেনে নেওয়ার কথা ছিল বুঝি? কেন আমার জীবনটা নষ্ট করে দিলে আদি? বিশ্বাস কর, আমি বেশি কিছু চাইনি, আমি একটু ভালোভাবে বাঁচতে চেয়েছিলাম। কিন্তু তোর টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থের লোভ আমার জীবনটা শেষ করে দিল রে আদি। তুই আমাকে ভুল বুঝছিস আপু। উৎস তোকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি, এখানে আমার দোষ কোথায় বলতো আপু? আমি তার উৎসকে বলে দিইনি যে সে কেন তোকে স্ত্রী হিসেবে মেনে নেয় না? উৎস তোকে ভালোবাসে আদি। ২ দিন আগে উৎসের সাথে তোর বিয়ে হবার কথা ছিল, কিন্তু ভাগ্য নির্মম পরিহাসে আমি আমার ছোট বোনের হবু বরের বউ হয়ে গেলাম। সেটা আবার যেন তেন বউ না, কাগজের বউ, যাদের সম্পর্ক শুধুমাত্র ৩ কবুল আর একটা কাগজের মধ্যে সীমাবদ্ধ। বিয়ে বাসরাত নিয়ে প্রত্যেকটা মেয়ের জীবনে নানান রকম জল্পনা কল্পনা থাকে। স্বামী নামক অপরিচিত ব্যক্তির জন্য মনের গহীনে কত শত স্বপ্নের জাল বোনা থাকে, তাদের মধ্যে ভর করে একরাশ লজ্জা, কামনা, বাসনা। প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকুলতা, ব্যাকুলতা, ভয় আর সুখ মিশ্রিত অনুভূতি। আমিও তার ব্যতিক্রম ছিলাম না আদি। কিন্তু তুই আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিলি। কেন আমার সাথে এমনটা করলি? তোকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না আদি, কোনোদিনও না, বলেই ফোন রেখে কান্নায় ভেঙে পড়ল আদ্রিতা। তার পুরো নাম আদ্রিকা খন্দকার। সজল খন্দকার আর শায়লা খন্দকারের বড় মেয়ে আদ্রিকা খন্দকার। আদ্রিকা আর আদিতা দুজনেই যমজ বোন। আদ্রিতার থেকে আদ্রিকা ২ মিনিটের বড়। সবে ভালোবেসে আদ্রিকাকে আদ্রি আর আদিতাকে আদি বলে ডাকে। যমজ হওয়ার দরুন তাদের চেহারার মিল থাকলেও চারিত্রিক দিক দিয়ে একজন অন্যজনের থেকে সম্পূর্ণ আলাদা। আদি অনেক স্টাইলিশ আর চঞ্চল প্রকৃতির, বিলাসবহুল জীবনযাপন তার পছন্দ। বড়লোক বাপের বউখে যাওয়া ছেলেমেয়েদের সাথে তার উঠা বসা। মাঝরাত অব্দি পার্টি করা, ড্রিঙ্কস করা, সিগারেট খাওয়া তার কাছে ভাত মাছ। অন্যদিকে আদ্রিতার সম্পূর্ণ বিপরীত। আদ্রি খুবই সহজ সরল শান্ত প্রকৃতির, বাবা মায়ের মধ্যে বাধ্য সন্তান। নিজেকে সবসময় বোরকা হিসেবে মুড়ে রাখতে পছন্দ করে। আদ্রি আদি দুজনেই অনার্স ২য় বর্ষের ছাত্রই, কিন্তু কেউ জানে না তারা দুজন এক মায়ের পেটের আপন বোন। আদি হোস্টেলে থেকে পড়াশোনা করে। আদির ফ্রেন্ড সার্কেল সবাই জানে তার বাবা অনেক বড় বিজনেসম্যান, অথচ আদির বাবা সজল খন্দকার সামান্য বেতনে প্রাইমারি স্কুলে দপ্তরি চাকরি করেন। আদির হোস্টেলে থাকা, খাওয়া, পড়াশোনার খরচ চালানো তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। শুধুমাত্র আদির কথা ভেবে আদ্রি পড়াশোনার পাশাপাশি টিউশনি শুরু করে। মাস শেষে নিজের বেতনের সম্পূর্ণ টাকা বোনের হাতে তুলে দেয়, যাতে বোন নিজের পড়াশোনা ভালোভাবে চালিয়ে যেতে পারে। অথচ সে বোনের জন্য আদ্রির জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। আদ্রি ভার্সিটি গিয়ে ক্লাস শেষ করে পরপর ৩টা টিউশনি করে তবেই বাড়ি ফেরে। দিনটি ছিল সোমবার। সেদিন আদ্রির স্টুডেন্ট নাতাশার জন্মদিন ছিল। আদ্রি নাতাশাকে পড়াতে গিয়ে দেখে তাদের পুরো বাড়ি এক নতুন সাজে সজ্জিত হয়ে উঠেছে। আদ্রি ভেতরে গিয়ে জানতে পারে আজ নাতাশার জন্মদিন। রাতে অনেক বড় করে পার্টি হবে, অনেক বড় বড় সম্মানীয় ব্যক্তিরা আসবেন নাতাশার জন্মদিনের পার্টিতে। এসব দেখে আদ্রি চলে আসতে গেলে নাতাশা আদ্রিকে বাধা দেয়, যা দেখে নাতাশার মন রক্তচক্ষু নিয়ে নাতাশার দিকে তাকিয়ে থাকে। তিনি আদ্রিকে খুব একটা পছন্দ করেন না, কিন্তু মেয়ের ভালোবাসার কথা বিবেচনা করে আদ্রিকে চোখের সামনে সহ্য করতে হয়। তার হাজব্যান্ড ফারুক চৌধুরী নাতাশার পড়াশোনার জন্য আদ্রিকে এই চৌধুরী ভিলায় নিয়ে আসে। আদ্রি খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অন্যদিকে নাতাশা খুবই দুষ্ট আর চঞ্চল প্রকৃতির। এই জন্যই কোনো টিচারকেই তাকে পড়াতে চায় না। সেই দুষ্টু মেয়েটাকে আদ্রি ভালোবাসা দিয়ে খুব সহজেই মানিয়ে নিতে পারে। নাতাশা পড়াশোনায় মনোযোগী হয়ে ওঠে।
তার পড়াশোনায় ইমপ্রুভমেন্ট দেখে ইতি চৌধুরী চাইলেও আদ্রিকে চৌধুরী ভিলা থেকে তাড়িয়ে দিতে পারেনি। কিন্তু সুযোগ পেলে আদ্রিকে অপমান করতে ছাড়ে না। নাতাশার জন্মদিনেও ছাড়ে না তিনি। তিনি নাতাশাকে সাইডে গিয়ে নিয়ে বলেন, এটা তুমি কি করলে বেবি? তুমি জানো আমাদের বাসায় আজকে কত মেহমান আসবে? কত বড় বড় সেলিব্রিটিদের তোমার জন্মদিনের পার্টিতে ইনভাইট করা হয়েছে। এত লোকের মাঝে তুমি থার্ড ক্লাস মেয়েকে থাকতে বললে। সবাই যদি মেয়েটার পরিচয় জানতে চাই তখন আমি কি জবাব দিব? আমি যদি সবাইকে বলে একটা থার্ড ক্লাস গরিব মেয়ের কাছে আমার বেবি পড়ে, তাহলে আমার মান সম্মান থাকবে বলো? ইতি চৌধুরীর কথা শুনে আপনা আপনি চোখ থেকে পানি গড়িয়ে পড়ে আদ্রির। আদ্রি চলে যাওয়ার জন্য পা বাড়াতেই নাতাশা দৌড়ে গিয়ে আদ্রির হাত ধরে বলল, প্লিজ ম্যাম, মামের কথায় আপনি কিছু মনে করবেন না। আপনি একটু থাকুন ম্যাম, আমার ভালো লাগবে। আমি শুধু শুধু কেন থাকবো নাতাশা? এখানে তো আমার কোনো কাজ নেই। পার্লারের মেয়েরা আমাকে সাজাতে এসেছে। আপনি বরং তাদের সাথে থেকে আমাকে সাজিয়ে দিন ম্যাম, তাহলে মামা কিছু বলতে পারবে না। আর আপনি আমাদের বাড়িতে কিছুটা সময় থাকতে পারবেন। ঠিক আছে, চলো বলে আদ্রি নাতাশাকে রেডি করতে নিয়ে যায়। পার্লারের মেয়েরা নাতাশাকে সাজিয়ে দিচ্ছে আর আদ্রি তাদেরকে এটা ওটা এগিয়ে দিয়ে সাহায্য করছে। অবশেষে প্রায় 3 ঘন্টা পরে নাতাশার সাজ কমপ্লিট হয়। ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছে। আদ্রি আর এক মুহূর্ত দেরি না করে চৌধুরী ভিলা থেকে বেরিয়ে পড়ে। কিন্তু ধরনের বুকে আধার নেমে এসেছে দেখে অনেকটা ঘাবড়ে যায় আদ্রি। আদ্রি বেখেয়ালে দুরু দুরু বুকে চৌধুরী ভিলা থেকে সামনে কয়েক কদম এগিয়ে যেতেই শক্তিশালী পুরুষালী দেহের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যাওয়ার আগেই লোকটা এক হাতে আদ্রির কোমর জড়িয়ে ধরে। জীবনের প্রথম পুরুষালী হাতের স্পর্শে আদ্রি চমকে ওঠে। তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে শিহরণ বয়ে যায়। আদ্রি লোকটা চোখের দিকে এক নজর তাকিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আদ্রি যাওয়ার পানে তাকিয়ে লোকটা তার বুকের বাপাশে হাত রেখে বলল, সন্ধ্যাবেলায় এক সন্ধে কন্যা উৎস তালুকদারের হৃদয় হরণ করে নিয়ে গেল, অথচ উচ্চ তালুকদার টেরও পেল না। হাউ স্ট্রেঞ্জ। ছাড় তো আদি, কেউ দেখলে খারাপ কিছু মিন করবে। প্লিজ ছাড়, বিরক্ত লাগছে আমার। না, ছাড়বো না বলে আদ্রিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে গালে চুমুতে বলল, আই লাভ ইউ মাই ডিয়ার সুইট সিস্টার, ইউ আর সো সুইট। আর আজ আমি তোর মতো করেই বোরকা হিজাব পরে কাজল চোখে দিয়েছি। তুই সবসময় আমাকে বলিস আমি যেন শার্ট প্যান্ট না পরে বোরকা হিজাব পরি। আজ তোর ইচ্ছা আমি পূরণ করেছি আপু। তোর মতোই কালো বোরকা পরেছি, চোখে কাজল দিয়েছি, অথচ তুই আমার দিকে ফিরেও তাকিয়ে দেখছিস না আপু। আদির কথায় আদ্রি বিরক্তি নিয়ে নিজের থেকে আদিকে ছাড়িয়ে দিয়ে বলল, তো বনিতা না করে বলতো কত টাকা চাই। কথাটা শোনা মাত্রই আদ্রির গালে পরপর দুটো চুমু দিয়ে বলল, এই জন্যই তোকে আমি এত ভালোবাসি আপু, তুই আমার মন পড়তে পারিস। আমার না বলা কথাগুলো খুব সহজেই বুঝে যাস, কারণ তোর সাথে যে আমার টাকার সম্পর্ক আদি, তুই কখনো টাকার কথা ছাড়া আমার সাথে অন্য কোনো কথা বলেছিস আদি? কখনো জানতে চেয়েছিস আমি কেমন আছি? ক্লাস শেষ করে এসে পরপর 3টা টিউশনি করাতে আমার কষ্ট হয় কিনা জানতে চাসনি? আসলে জানার প্রয়োজন মনে করিসনি। আমি নাতাশাকে পড়াচ্ছিলাম। সাজেদা খালা যখনই নাতাশার রুমে গিয়ে বলেছে আদিতা নামের কেউ একজন তোমার সাথে দেখা করতে এসেছে, তখন আমি বুঝতে পেরেছি তোর টাকার প্রয়োজন। কত টাকা লাগবে বল? 5,000 আপু। 5,000? এত টাকা দিয়ে তুই কি করবি? আমার ফ্রেন্ড সার্কেলের সবাই মিলে একটা ট্যুরে যাবো আপু, তার জন্যই টাকার প্রয়োজন। যদিও 5,000 টাকা খুবই কম হয়ে যাবে, বাট আই উইল ম্যানেজ। চলতি মাসের 1 তারিখে আমি 15,000 টাকা দিয়েছি। এখন এই মাস শেষ হয়নি, এর মধ্যেই 10,000 টাকা শেষ হয়ে গেল। তুই তো হোস্টেলে থাকিস না, এই জন্য হোস্টেলের খরচ সম্পর্কে তোর কোনো ধারণা নেই। হোস্টেলে থাকা, খাওয়া, পড়াশোনা করতে অনেক টাকার প্রয়োজন হয়। তুই দিবি কিনা তাই বল। আমার 3টা টিউশন থেকে মাসে 15,000 টাকা আর্ন হয়, যার সম্পূর্ণ টাকা আমি তোর হাতে তুলে দেই। কিন্তু 20 তারিখে বাবা মায়ের বিবাহ বার্ষিকী। ভেবেছিলাম বিবাহবার্ষিকী উপলক্ষে বাবা মায়ের জন্য কিছুটা কেনাকাটা করব, তাই 15,000 টাকা থেকে 5,000 টাকা আমি আমার কাছে রেখে দিয়েছিলাম। আমার কাছে টাকা বলতে সেই 5,000 টাকা আছে। এখন তোকে যদি সে টাকাটা দিয়ে দেই, তাহলে বাবা মায়ের বিবাহ বার্ষিকীতে তাদের কিছু দিতে পারবো না রে। তার মানে তুই দিবি না টাকা? ওকে ফাইন, আমি বাবার থেকে টাকা চেয়ে নেব। প্লিজ আদি, এমনটা করিস না বোন। বাবার কাছে ট্যুরে যাওয়ার জন্য টাকা চাস না। তুই সবটা জানিস, একটা ছাদের ঘর তুলতে গিয়ে আমাদের কত টাকা দেনা হয়ে গিয়েছে। মাস শেষে বাবার বেতনের প্রায় অর্ধেক টাকা পাওনাদারদের কিস্তিতে পরিশোধ করতে হয়।
এমন অবস্থায় তুই যদি টাকা চাস, বাবা কোথা থেকে তোকে টাকা দিবে বলতো? তার থেকে তুই বরং ট্যুর যাওয়া ক্যান্সেল করে দে বোন। আমাদের পরীক্ষা শেষ হোক, তারপর আমরা সবাই মিলে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ঘুরে আসবো। তো একবার বাবার কথাটা বোঝার চেষ্টা কর রে। আমি বুঝতে চাই না আপু। বাবা যদি আমার ভরণ পোষণ নাই দিতে পারে তাহলে ছোটবেলায় আমাকে গলা টিপে মেরে ফেললো না কেন? আর রইল ট্যুরে যাওয়ার কথা, সেখানে তো আমি যাবই। আমি তোর মতো খাঁচায় বন্দি হয়ে বাঁচতে চাই না। আমি মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে চাই, এবং আমি সেটাই করব বলে আদি চৌধুরী ভিলা থেকে বেরিয়ে গেল। উচ্চ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর কর্ণধার জাহিদ তালুকদারের একমাত্র ছেলে উচ্চ তালুকদার। 5 বছর আগে উচ্চ তালুকদারের মা মালিহা তালুকদার একটা অ্যাক্সিডেন্টে মারা যান। তিনি মারা যাওয়ার পর জাহিদ তালুকদার দ্বিতীয় বিয়ে করেন, যেটা মানতে পারেনি উচ্চ বাবার উপর অভিমান করে নিউ ইয়র্কে পাড়ি জমায়। যদি উচ্ছের দেশে ফেরার ইচ্ছা ছিল না, কিন্তু তার দাদির মৃত্যুর খবর শুনে উচ্চ নিউ ইয়র্ক থেকে দেশে ছুটে আসে। কিন্তু দেশে এসে সবটা দেখে নাটক ছিল। তার দাদি সুস্থ সবল রয়েছে, শুধুমাত্র তাকে দেশে ফিরে আনার জন্য সবাই মিলে ছলনার আশ্রয় নিয়েছে। এরপর আর উচ্চ নিউ ইয়র্ক ফিরতে পারেনি। পরিবারের মায়া তার মতো শক্তপোক্ত যুবককে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে। উচ্চতায় প্রায় 6 ফুট, গায়ের রং উজ্জ্বল ফর্সা না হলেও মুখের গড়ন অত্যাধিক সুন্দর, যা দেখে যে কোনো মেয়ে ঘায়েল হতে বাধ্য। উচ্ছের বোন উপমার সব কটা বান্ধবী উচ্ছের প্রতি ফিদা। তাদের হার্টবিট বেড়ে যাওয়ার কারণ উচ্চ, কিন্তু সেই ছেলেটা এক সন্ধে কন্যাকে দেখে ঘায়েল হয়ে গিয়েছে। গতকাল সন্ধ্যায় মেয়েটাকে দেখার পর চোখ থেকে ঘুম উবে গিয়েছে উচ্ছের। চোখ বন্ধ করলেই চোখের সামনে মায়াবী দুটো চোখ ভেসে উঠেছে। মায়াবী চোখ দুটি একটু ঘুমোতে দেয়নি উচ্চকে। সারাটা রাত বিছানায় ছটফট করেছে বেচারা। এক পর্যায়ে উচ্চ ঘুমাতে না পেরে বিছানা ছেড়ে উঠে সন্ধে কন্যার মায়াবী চোখ দুটো কল্পনা করে। রং তুলির সাহায্যে সুন্দর দুটো মায়াবী চোখ অঙ্কন করতে করতে তার রাত কেটে যায়। রোজকার নিয়ম অনুযায়ী সকাল সকাল কাজে ব্যস্ত হয়ে পড়ে উচ্চ। শত ব্যস্ততার মধ্যেও সন্ধ্যের কন্যার মায়াবী চোখের কথা ভুলতে পারে না সে। উচ্চ নিজের কাজ ফেলে তার সন্ধে কন্যার ব্যাপারে খোঁজ নিতে সোজা চৌধুরী ভিলায় চলে আসে। সে গাড়ি থেকে বের হতেই তার ফোন বেজে ওঠে। উচ্চ ফোন কানে নিয়ে কথা বলতে বলতে চৌধুরী ভিলা থেকে কয়েক কদম দূরে চলে যায়। উচ্চ কথা বলা শেষ করে ফোনটা পকেটে রেখে পেছনে ফিরতেই গতকালের মতো সেম বোরকা হিজাব পরিহিত একটা মেয়ে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। মেয়েটাকে দেখা মাত্রই উচ্ছের হার্টবিট বেড়ে যায়। অদ্ভুত এক ধরনের অনুভূতির সৃষ্টি হয়। উচ্চ তৎক্ষণাৎ দৌড়েই সে দারোয়ানকে বলল, আঙ্কেল, এক্ষুনি যে মেয়েটা এখান থেকে বেরিয়ে গেল তার ব্যাপারে আমাকে কিছু বলতে পারবেন? আমি তার ব্যাপারে বেশি কিছু বলতে পারবো না বাপু। তবে হ্যাঁ, তার নাম আদিতা, অনার্স 2য় বর্ষের ছাত্রী। কথাটা শোনা মাত্র উচ্চ ওয়ালেট থেকে 500 টাকার 2টা চকচকে নোট দারোয়ানের হাতে ধরিয়ে দিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল, আপনার এইটুকু তথ্য পেয়ে আমার অনেকবার উপকার হলো। 500 টাকার 2টা চকচকে নোট দেখে খুশিতে চোখ ছলছল করে উঠল দারোয়ানের। দারোয়ান উচ্ছের হাত থেকে টাকাটা নিয়ে পকেটে রেখে বলল, অনেক বড় মন আপনার সাহেব। আপনি চাইলে আমি কিছুক্ষণ পরে মেয়েটার ব্যাপারে আরও তথ্য দিতে পারি। এ তো মেঘনা চাইতে বৃষ্টি। তুমি বরং আমার ফোন নাম্বারটা রাখো, বেশি কিছু লাগবে না, শুধু মেয়েটার বাবার নাম আর কোথায় থাকে এটুকু বললেই হবে। ঠিক আছে সাহেব, কাজ হয়ে যাবে, আপনি নিশ্চিন্তে থাকুন সাহেব। উৎস মুচকি হেসে মনে মনে বলল, এক সন্ধে কন্যা সন্ধেবেলায় দেখা দিয়ে যে আগুন আমার বুকে জ্বালিয়ে দিয়েছে, সন্ধে কন্যা আমার বুকে মাথা রেখে সেই আগুন না নেভানো পর্যন্ত আমার নিশ্চিত থাকতে পারছি না। এখন তো আমার ডাক ছেড়ে গাইতে ইচ্ছে করছে। আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, তোমায় কতটা ভালোবাসি সেই কথাটা জানতে চাই। বিয়ের আগে ইন্টিমেট হওয়াটা ঠিক নয় শৌখিন, আমার খুব ভয় করছে। যদি বাবা মা এই ব্যাপারে জানতে পারে তাহলে অনেক বড় বিপদ হতে পারে। কাম অন আদিতা, এটা আধুনিক যুগ, অথচ এখানে তুমি সেই ব্যাকডেটেডই হয়ে গেলে। তাছাড়া আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিছুদিন পরে আমরা বিয়ে করব। তাহলে তোমার সমস্যা কোথায় আদিতা? নাকি তুমি আমাকে বিশ্বাস করো না, আমাকে ভালোবাসো না? শৌখিন কথাটা বলা মাত্রই আদিতা শৌখিনের ঠোঁটের উপর একটা আঙ্গুল রেখে বলল, তোমাকে আমি যতটা ভালোবাসি ততটা আমি ভালো আমার নিজেকেও বাসিনি শৌখিন। তোমার জন্যই আমি নতুন একটা জীবন পেয়েছি, মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে শিখেছি। কিন্তু এই ব্যাপারটা না আমার ভালো লাগছে না শৌখিন।
কোথাও না কোথাও আমার বিবেকে বাধা দিচ্ছে। চলো না জান, আমরা আজকে বিয়ে করে ফেলি। এরপর তোমার আমার মাঝে আর কোনো দেয়াল থাকবে না। আর ইউ ক্রেজি আদিতা? তুমি খুব ভালো করে জানো আমার পাপা একজন বিশিষ্ট শিল্পপতি। তিনি তার একমাত্র ছেলের বিয়ে কখনোই যেন তেন ভাবে দিবেন না। আমাদের বিয়ে হবে অনেক ধুমধাম করে। সারা শহরের মানুষ জানবে শৌখিন মির্জার বিয়ে হচ্ছে। আমার পাপা আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি বিয়ের জন্য আমার পাপাকে খুব সহজে ম্যানেজ করে নিতে পারবো। কিন্তু সমস্যাটা তোমার হবে। তুমি না বলেছিলে তোমার বাবা একজন নামকরা বিজনেসম্যান, তিনি বর্তমানে দেশের বাইরে আছেন। দেশে ফিরতে একটু দেরি হবে। আদি থামতে করে বলল, হ্যাঁ হ্যাঁ জান, বাবা একটা কাজ আটকে গিয়ে পড়েছেন আর কি। আদিরা কথাটা বলা মাত্রই শৌখিন আদি তার কোমর ধরে নিজের কাছে টেনে নিয়ে বলল, তোমার বাবা দেশে ফেরা মাত্রই আমরা বিয়ে করে নেব। এখন আর কোনো কথা নয়, জাস্ট ফিল দিস মোমেন্ট বলে শৌখিন আদি তাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে আদি তার অধরে নিজের অধর মিলিয়ে দেয়। আদি তার ওকে ডাকে সাড়া দেয়। ধীরে ধীরে অনাবৃত হয় দুটি দেহ। দুজনে মেতে ওঠে এক আদিম খেলায়। বদ্ধরুমের চার দেয়াল সাক্ষী হয় আদি তার আর্তনাদের। সাদা বিছানার উপর দুটো নিস্তেজ অনাবৃত দেহ পড়ে রয়েছে। সাদা বিছানায় রক্তের লাল লাল চোখ ফুটে উঠেছে। আদিতা বিছানা ছেড়ে উঠতে গিয়ে ব্যথায় কুকিয়ে উঠল। তৎক্ষণাৎ তার ফোন বেজে উঠল। আদিতা বেড শিট গায়ে জড়িয়ে বিছানা থেকে নেমে ফোনের স্ক্রিনে মা নামটা চজ্জল করতে দেখে কিছুটা ঘাবড়ে গেল। আদিতা ফোন রিসিভ করবে কিনা ভাবতে ভাবতে কল কেটে গেল। আদি এতে যেন হাঁপ ছেড়ে বাঁচল। আদিতা ফোন রেখে ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়াতেই পুনরায় ফোন বেজে উঠল। আদিতা বিরক্তি নিয়ে ফোন রিসিভ করতেই ফোনের অপর প্রান্ত থেকে শাইলা খন্দকার বলল, তুই কেমন আছিস মা? আমি কেমন আছি সেটা তোমার না জানলেও চলবে মা। তুমি কেন ফোন দিয়েছ সেটা বলো। তোর কপাল খুঁড়ে গেছে রে মা। অনেক বড় পরিবার থেকে তোর জন্য বিয়ের সম্বন্ধ এসেছে। উচ্চ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির এক কর্ণধার জাহিদ তালুকদারের একমাত্র ছেলে উচ্চ তালুকদার স্বয়ং নিজে তোকে পছন্দ করে আমাদের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে। ছেলে দেখতে একদম নায়কের মতো। আমি নিজে তার থেকে চোখ ফেরাতে পারছি না। তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয় মা, সবাই তোর জন্য অপেক্ষা করছে। সেরকম হলে তার আজকেই বিয়ের দিনক্ষণ ঠিক করে যাবে। ঠিক আছে মা, আসছি আমি। অতঃপর আদি ফোন রেখে দেয়। বিছানায় শুয়ে থাকা শৌখিনের দিকে তাকিয়ে মুচকে এসে বলে, এই জন্যই ফর্সা ছেলেদের আমার পছন্দ হয় না। ফর্সা ছেলেদের চেহারার মধ্যে কেমন একটা বলতা বলতা ভাব লুকিয়ে থাকে। বলতা ছেলেটা বুঝতে পারল না তাকে কাছে পাওয়ার প্ল্যানটাই আদিতার করা। সে বুঝতে পারেনি আমি কখন চলে বলে কৌশলে তার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে 50 লাখ টাকা ট্রান্সফার করে দিয়েছি। এখন তোকে আমার না হলেও চলবে বলে আদিতা শৌখিনের শরীরে একটা ইঞ্জেকশন পুশ করে দিয়ে বলল, টাটা, খতম, গুড বাই। তোমার মাথা ঠিক আছে শাইলা? এসব তুমি কি বলছো? বড় মেয়েকে ছোট মেয়ে বিয়ে দেওয়াটা আমাদের সমাজে ভালো চোখে দেখে না। সবাই বলবে বড় মেয়ে নিশ্চিত কোনো সমস্যা আছে, তাদের বিয়ে হচ্ছে না। অথচ আমার মেয়েটা খাঁটি সোনা। যাদের কলঙ্ক থাকলে আমার মেয়ের মতো কোনো কলঙ্ক নেই। আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। বর্তমানে যৌতুক ছাড়া মেয়ে বিয়ে দেওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার। দুইটা মেয়েকে বিয়ে দিতে গেলে অনেক টাকার প্রয়োজন। সেখানে আমরা একটা সুযোগ পেয়েছি, তারা শুধুমাত্র আদিকে চায়, এছাড়া তারা আর কিছুই নেবে না আমাদের থেকে। তুমি একটু বোঝার চেষ্টা করো, এমন সুযোগ বারবার আসবে না। অনেক বড় লোক এনারা। আমাদের মেয়ে তাদের বাড়িতে রাজারানীর মতো থাকবে। এত লোভ ভালো না শাইলা। লোভ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মেয়ের সুখের জন্য একটু না হয় লোভী হলাম। আদিকে ফোন দিয়েছিলাম, আদি এক্ষুনি চলে আসবে। তুমি বরং মেহমানদের কাছে যাও, দেখো তাদের কিছু লাগবে কিনা। ঠিক আছে, যাচ্ছি। কিন্তু আদ্রি কোথায়? তুমি আদ্রিকে চেনো না? বাড়িতে অপরিচিত কেউ আসলে আদ্রিকে কখনো তাদের সামনে যেতে দেখেছ? আদ্রি সবসময় নিজের আড়ালে করে রাখতে পছন্দ করে। আমিও আদ্রির ব্যাপারে কিছু বলিনি তাদেরকে। একবার ভালোই ভালোই বিয়েটা মিটে যাক, তারপর আদ্রির ব্যাপারে সবাইকে জানাবো। ড্রয়িং রুমে উচ্চসহ উচ্ছের গোটা পরিবারের সদস্যরা বসে রয়েছে। এর মধ্যে আদি সেখানে উপস্থিত হয়। তার পরনে রয়েছে স্লিভলেস ব্লাউজের সাথে পাতলা ফিনফিনে একটা শাড়ি। তাকে এই রূপে দেখে পরিবারের সদস্যের মধ্যে কানাঘুষা শুরু হয়ে যায়। উৎস অনেক অবাক হয়ে যায়। সে ভেবেছিল তার সন্ধে কন্যা হয়তো লজ্জাবতী পাতার ন্যায় হয়ে যাবে, যাকে ছুঁয়ে দিতে লজ্জা একদম নিয়ে পড়বে।
কিন্তু তার সন্ধ্যা কন্যা যে এমন খোলামেলা পোশাকে দেখবে এমনটা আশা করেনি উৎস। উৎস ভাবল সে একবার আদিতার সাথে নিজে গিয়ে কথা বলবে, কিন্তু কিভাবে আদিতার সাথে দেখা করার কথাটা তুলবে বুঝতে পারছিল না। তাকে হাঁসফাঁস করতে দেখে উৎসের দাদু বলল, আমাদের যা জানার জেনে নিয়েছি। আমার মনে হয় যারা বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে তাদের নিজেদের ভিতরে কথা বলা উচিত। দাদু ভাই, তুমি বরং আদিকে নিয়ে ছাদে যাও, নিজেদের মধ্যে কথা বলে নাও। উৎস যেন এই কথাটার অপেক্ষায় ছিল। উৎসের সাথে সাথে বলল, ঠিক আছে দাদু, যাচ্ছি আমরা। ছাদের রেলিং ধরে পাশাপাশি দাঁড়িয়ে আছে আদিতা আর উৎস। কারোর মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে আদিতা বলল, আপনি অনেক হট অ্যান্ড কিউট দেখতে। শ্যামবর্ণের ছেলে আমার ভাল লাগে। আপনি একদম পারফেক্ট আমার জন্য। আদিতার কথায় উৎস সন্দেহের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মনে মনে বলল, কিছুদিন আগে যে মেয়ের চোখে আমি লজ্জা ভয় দেখেছিলাম, মাত্র কয়েকদিনে সেই মেয়েটা এতটা চেঞ্জ হয়ে গেল কিভাবে? নাকি আমার কথা ভুল হচ্ছে? এটা কি আমার সত্যি আমার সন্ধ্যা কন্যা, নাকি অন্য কেউ? আপনি সিগারেট খান মিস্টার হ্যান্ডসাম? আদিতার প্রশ্নে থতমত খেয়ে গেল উৎস। উৎস মনে মনে বলল, মেয়ে মানুষ গিরগিটির থেকে অতি দ্রুত রং বদলায়। আমার সেদিনে দেখা সন্ধ্যা কন্যা আর এই মেয়েটার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। সন্ধ্যা কন্যা এত দ্রুত কিভাবে নিজেকে পরিবর্তন করে নিল? উৎসের থেকে রেসপন্স না পেয়ে আদিতা আবারও বলল, আপনাকে আমি কিছু জিজ্ঞাসা করছি মিস্টার হ্যান্ডসাম? না, সিগারেট খাই না। কেন খান না? সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই। সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু চুমু নাই। বিয়ের পর যদি কখনো আপনার সিগারেট খেতে মন চায়, আপনি সিগারেট না খেয়ে আমার ঠোঁটে চুমু খাবেন, তাহলে দেখবেন আপনার সিগারেটের নেশা কেটে যাবে। আদিতার এমন লাগামহীন কথায় স্থির থাকতে পারল না উৎস। উৎস বলল, একটা কথা বলুন তো, আপনি কি সত্যি সেদিন সন্ধ্যাবেলায় দেখা আমার সন্ধ্যা কন্যা? সেদিনের আপনি আর আজকের আপনির মধ্যে আমি কোনো মিল খুঁজে পাচ্ছি না। আপনি সত্যি আমার সন্ধ্যা কন্যা তো? উৎসের কথায় আদিতা মনে মনে বলল, ও, তার মানে এই ব্যাপার। এই হ্যান্ডসাম তাহলে আমাকে নয় বরং আপুকে পছন্দ করেছে। ভাবছি সেদিন সন্ধ্যাবেলায় আমাকে দেখেছে, কিন্তু আমি যে তাকে প্রথম দেখেছি এটা বলা যাবে না। তাহলে ছেলেটা বুঝে যাবে আমি তার সন্ধে কন্যা নই। আমি কিছুতেই এই হট হ্যান্ডসাম বড়লোক ছেলেকে হাতছাড়া করতে পারবো না। বলে আদিত্য উৎসের মুখে তর্জনী আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলল, আপনি আমার চোখ দেখতেও বুঝতে পারছেন না মিস্টার হ্যান্ডসাম আমি আপনার সন্ধে কন্যা। হয়তো আমার কথাবার্তায় আপনি অবাক হয়েছেন। যে মানুষটার সাথে সারা জীবন কাটাতে হবে তার সাথে বিয়ের আগে থেকে যত ফ্রি হতে পারবো, বিয়ের পর ঠিক তত তাড়াতাড়ি সবটা মানিয়ে নিতে পারবো। আমি আপনার স্ত্রী হবার আগে আপনার ভালো বন্ধু হতে চাই মিস্টার হ্যান্ডসাম। উইল ইউ বি মাই বেস্ট ফ্রেন্ড? উৎস নিজের হাতটা আদিতার দিকে এগিয়ে দিয়ে বলল, হ্যাঁ, আমি আমার সন্ধ্যা কন্যার একজন ভালো বন্ধু হতে চাই। সেদিনই উৎস আর আদিতার বিয়ের দিনক্ষণ পাকা হয়ে যায়। আদিতা উৎস দুজনে রাত ভোর ফোন আলাপ দেখা সাক্ষাৎ করতে থাকে। আদিতা সেই সুযোগে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। দেখতে দেখতে তাদের বিয়ের দিন উপস্থিত হয়। সজল খন্দকার তার সামর্থ্য অনুযায়ী বিয়ের আয়োজন করেছেন, যেন কোথাও কোনো ত্রুটি না থাকে। তার এত ব্যস্ততার মধ্যে তিনি আদ্রির কথা ভুলে যাননি। তিনি আদ্রির রুমে এসে দেখে আদ্রি একটা সাদামাটা থ্রি পিস পরে তার লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে জানালার দিকে তাকিয়ে চুপচাপ বসে রয়েছে। তিনি এসে আদ্রির কাঁধে হাত দিতেই আদ্রি চমকে উঠে বলল, কে? আমি, মা। সজল খন্দকারের কথা শুনে আদ্রি পেছনে ফিরে বলল, ওইদিকে সব ঠিকঠাক আছে তো বাবা? হ্যাঁ মা, আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি। জামাই বাবাজি গত রাতে আমাদের বাড়িতে এসেছিল, আমার হাতে 50,000 টাকার বান্ডিল ধরিয়ে দিয়েছিল, আমি রাখিনি। আমি নিজে যতটুকু পেরেছি করেছি। তবে তোর জন্য আমার খারাপ লাগছে রে মা। বড় মেয়ে রেখে ছোট মেয়ের বিয়ে দিচ্ছি, মানুষ তোকে অনেক কথা শোনাবে রে মা। এসব নিয়ে তুমি ভেবো না তো বাবা। আমি চাই আমার আদি ভালো থাকুক। আদি সবসময় আফসোস করতো সে কেন বড়লোক ঘরে জন্ম নিল না, কেন এমন একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে হতে হলো তাকে। এবারে যদি সেই চাওয়াটা পূরণ হয় তবে আমার আদি সুখী হলে তাতে আমার সুখ। তুমি যাও বাবা, তুমি আমার মেয়ে, এটা ভাবতে আমার গর্বে আমার বুকটা ভরে যায় রে। আমার মেয়ে একটা রত্ন, এমন রত্ন যে পাবে তার জীবনে সুখ শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে। আমি দোয়া করি মা, জীবনে অনেক অনেক সুখী হও, কোনো দুঃখ যেন তোকে স্পর্শ পর্যন্ত করতে না পারে। আদির বিয়েটা ভালোই ভালোই মিটে যাক, এরপর একটা রাজপুত্রর হাতে আমি আমার রত্ন তুলে দিব।
আদ্রি সজল খন্দকারের কথায় তাকে জড়িয়ে ধরে বলল, আমি চলে গেলে তোমাদেরকে কে দেখবে বলো তো? আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। আমি সারা জীবন তোমাদের সাথে থাকতে চাই বাবা। মেয়েরা চাইলেও সারা জীবন বাবার বাড়িতে থাকতে পারে না রে মা। একদিন একদিন বাবা মায়ের সংসারের মায়া ত্যাগ করে চলে যেতে হয়। আদ্রি কিছু বলতে যাবে তার আগেই বাইরে থেকে বর এসছে চিৎকার শুনতে পাই। আদ্রি তৎক্ষণাৎ সজল খন্দকারের বুক থেকে মাথা তুলে বলল, তুমি যাও বাবা, বরপক্ষ চলে এসেছে, নিজের খেয়াল রাখিস মা। বলে সজল খন্দকার আদ্রির রুম থেকে বেরিয়ে আসার আগেই শায়লা খন্দকার হন্তদন্ত হয়ে ছুটে এলো। তাকে দেখতে কেমন বিধ্বস্ত লাগছে, ললাটে বিন্দু বিন্দু ঘাম সৃষ্টি হয়েছে। তার এমন অবস্থা দেখে সজল খন্দকার এগিয়ে এসে বলল, তোমাকে এমন দেখাচ্ছে কেন শায়লা? সব ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই, সর্বনাশ হয়ে গেছে। এত ভয় নিতে না করে বলো তো কি হয়েছে? আদি সেই সকালে পার্লারে গিয়েছে, অথচ দুপুর ঘুরে যাচ্ছে কিন্তু আসছে না দেখে আমি আদির রুমে গিয়েছিলাম। আমাদের মুখে সে চুনকালি মাখিয়ে চলে গিয়েছে। কথাটা শোনা মাত্রই সজল খন্দকার মাথায় হাত দিয়ে নিচে বসে পড়ল। আদ্রি এগিয়ে এসে তাকে নিচ থেকে তুলে বিছানায় বসিয়ে পানি খাইয়ে দিয়ে শায়লা খন্দকারের দিকে এগিয়ে এসে বলল, আদি কোথায় গিয়েছে কিছু বলেছে? আদি তো বলেছিল সে উৎসকে ভালোবাসে, তাহলে আদি কেন বিয়ে আসর ছেড়ে চলে গেল? শায়লা আদ্রির হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়ে বলল, তুই নিজেই পড়ে দেখ। আদ্রি চিরকুটখানা নিয়ে পড়তে শুরু করলো। আমাকে ক্ষমা করে দিও বাবা মা। আমি কয়েকদিন যাবৎ উৎসের সাথে মিশে বুঝতে পেরেছি আমি যেমন ছেলে চাই উৎস তার বিপরীত। উৎস ব্যাকডেটেড মেয়ে পছন্দ করে। উৎসকে বিয়ে করা মানেই আমার পায়ে বেরি পড়া, খাঁচায় বন্দি পাখি হয়ে যাওয়া। আমি উৎসের চা অনুযায়ী বোরকা হিজাব পরে নিজেকে মুড়ে রাখতে পারবো না। আমি লাইফটাকে এনজয় করতে চাই। তাছাড়া উৎসের নিজের বলতে কোনো ব্যাংক ব্যালেন্স নেই। আমি উৎসের থেকে বড়লোক ছেলে ডিজার্ভ করি। আমি এই বিয়ে করব না বলে অনেক দূর চলে এসেছি। আমাকে খোঁজার চেষ্টা করো না। অবশ্য চেষ্টা করলে লাভ হবে না, কারণ যে নিজে থেকে হারিয়ে যায় তাকে হাজার খোঁজাখুঁজি করলেও খুঁজে পাওয়া যায় না। ভালো থেকো তোমরা। ইতি, বাবার অপছন্দের মেয়ে আদিতা। সবটা শুনে সজল খন্দকার বলল, এখন কি হবে শায়লা? আমার মান সম্মান কিছুই রাখলো না তোমাদের আদরের মেয়ে। সে বিয়ে করবে না আগেই বলতে পারতো। বিয়ের আয়োজন করতে গিয়ে কতগুলো টাকা দেনা হয়েছে, সেসব না হয় বাদই দিলাম। বরপক্ষ একবার যদি জানতে পারে বিয়ের কোণে পালিয়েছে, সবে আমাদের মুখে থুতু দিবে। আমার তো মরা ছাড়া কোনো গতি থাকবে না শায়লা। উপায় একটা আছে বলে শায়লা খন্দকার আদ্রির দিকে এগিয়ে এসে আদ্রির হাত দুটো নিজের মুঠোয় নিয়ে বলল, একমাত্র তুই পারিস আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে। কবুল বলার ঠিক পরের মুহূর্তেই বর বিয়ের আসর ছেড়ে চলে যায়। মুহূর্তের মধ্যেই বিয়ে বাড়িতে শোরগোল পড়ে গেল। আদ্রির মা শায়লা খন্দকার মেহমানদের সামনে আদ্রির হাত ধরে রুমের মধ্যে টেনে নিয়ে এসে এক প্রকার বিছানায় ছুঁড়ে মারল। আদ্রি টলমল চোখে শায়লা খন্দকারের মুখের দিকে তাকিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে যেন নিজের মাকে চিনতেই পারছে না। আদ্রি বিছানা ছেড়ে উঠে শায়লা খন্দকারের দিকে এগিয়ে এসে তার হাত দুটো নিজের মুঠোয় নিয়ে বলল, সরি মা, আমি তোমার কথা রাখতে পারিনি। বিয়ে একটা পবিত্র বন্ধন, জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। আমি চাইনি সেই পবিত্র বন্ধন মিথ্যা দিয়ে তৈরি হোক। তাছাড়া সত্য কখনো চাপা থাকে না মা। তারা আজ নয়তো কাল জানতো আমি আদিতা না, তখন সমস্যা আরো বাড়ত। তার থেকে এটাই ভালো হয়েছে আমি সত্যটা বলে দিয়েছি। তুমি রাগ করো না মা, আমার ভাগ্যে যা আছে তাই হবে। কিছু একটা বলো মা, এভাবে চুপ করে থেকো না। আদ্রির কথায় শায়লা খন্দকার আদ্রির হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, কিসের মা? আমি কারো মা না, আর না কেউ আমার মেয়ে। এসব তুমি কি বলছো মা? বুঝতে পারছিস না কি বলছি? আমি যদি তোর মাই হতাম তাহলে পারতি সেভাবে সবার সামনে আমাকে অপমান অপদস্থ করতে? কি দরকার ছিল সবাইকে বলার যে তুই বিয়ের পাত্রী না? আমাদের আত্মীয় স্বজনরাই তোকে আর আদিকে গুলিয়ে ফেলে। সেখানে তুই না বললে তারা কখনো জানতেই পারতো না তুই আদ্রি নাকি আদি। দিব্যি বড়লোক বাড়িতে রাজারানীর মতো পায়ের ওপর পা তুলে খেতে পারতি। বর শ্বশুর শাশুড়ি সবার আদর ভালোবাসায় সিক্ত হয়ে থাকতে পারতি। কিন্তু তুই নিজের পায়ে নিজেই কোড়াল মারলি। মহৎ শাস্তি গিয়েছিলি তাই না? এখন পড়ল তো কপাল। বর বিয়ের আসর ছেড়ে চলে গেল। শ্বশুর শাশুড়ির তো তোর প্রতি কোনো আগ্রহ নেই। তোকে আমি একটা কথা বলে রাখছি আদ্রি, তোর শ্বশুর বাড়িতে তোর যদি কোনো জায়গা না হয় তাহলে আমার বাড়িতেও তোর কোনো জায়গা হবে না। শায়লা খন্দকারের কথায় আদ্রি
ধপ করে ফ্লোরে বসে পড়ল। সে বিয়েটা না করতে চাইলেও শায়লা খন্দকার এক প্রকার জোর করে আদ্রিকে বিয়ের সাজে সাজিয়ে দিয়ে বিয়ের আসরে নিয়ে যায়। আদ্রি উৎস দুজনকে পাশাপাশি বসানো হয়। ঘোমটার আড়ালে আদ্রি চোখের পানি ফেলতে থাকে। উৎস সেটা লক্ষ্য করে তার রুমাল এগিয়ে দেয় আদ্রির দিকে। আদ্রি উৎসের হাত থেকে রুমাল নেওয়ার সময় উৎসের হাতের স্পর্শ পাওয়া মাত্রই আদ্রি নিজেকে গুটিয়ে নেয়। আদ্রি উৎসকে সত্যটা বলার জন্য হাঁসফাঁস করতে থাকে, কিন্তু সে সুযোগ হয়ে ওঠে না। এক পর্যায়ে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ে শেষ হলে উৎস আদ্রির হাতের উপর নিজের হাত রাখে। উৎসের স্পর্শে আদ্রির সর্বাঙ্গ শিরশির করে ওঠে। আদ্রি নিজের শাড়ি মুঠোয় নিয়ে তোতলাতে তোতলাতে বলল, আপনাকে আমার কিছু বলার আছে। আমি বিয়ের আগে থেকেই কথাটা আপনাকে বলতে চাচ্ছি, কিন্তু বলতে পারিনি। আদ্রির কথায় উৎস মজার ছলে বলল, এখনই তো নয়, আসুক সময়। বলবো কথা বাসর ঘরে। এখনই যদি সব কথা বলে শেষ করে দাও তাহলে বাসর রাতটা মাটি হয়ে যাবে আমাদের। সো তোমার যা বলার সোজা বাসর ঘরে বলবে। আদ্রি উৎসের কথায় কান্না দিয়ে বলে উঠল, আমি আপনার পছন্দ করা পাত্রী নই। আমি আদ্রিকা, আদি তার বড় বোন। আদি আপনাকে বিয়ে করবে না বলে সকালে পালিয়ে গিয়েছে। বাবা মা নিরুপায় হয়ে আমাকে আদির জায়গায় বসিয়ে দিয়েছে। আমি আর আদির টুইন। আমি চাইলে ব্যাপারটা হাইড করতে পারতাম, কিন্তু আমি চাইনি মিথ্যা দিয়ে বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ক তৈরি হোক। কথাটা শোনা মাত্রই উৎস গলা থেকে বিয়ের মালা, মাথা থেকে পাগড়ি ছুঁড়ে ফেলে দিয়ে বিয়ের আসর ছেড়ে চলে যায়। উৎস যেতেই মেহমানরা আদ্রিকে ঠকবাজ প্রতারক বলে অপমান করতে থাকে, যা দেখে শায়লা খন্দকার আদ্রিকে রুমের মধ্যে নিয়ে আসে। আদ্রি ভেবেছিল শায়লা খন্দকার তাকে সান্ত্বনা দিবে, কিন্তু তিনি আদ্রির ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে আদ্রিকে গালমন্দ করতে থাকে। আদ্রি ফ্লোরে বসে কান্না করতে থাকে। এমন সময় আদ্রির বাবা সজল খন্দকার আদ্রিকে ফ্লোর থেকে তুলে বুকে টেনে নিয়ে বলল, তোর মার বোনের লোভ তোর জীবনটা নষ্ট করে দিল রে মা। পারলে আমাকে তুই ক্ষমা করে দিস। এভাবে বলছো কেন বাবা? জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে। আল্লাহ তাআলা আমার কপালে যা রেখেছেন তাই হবে। সেসব নিয়ে তুমি চিন্তা করো না। চিন্তা করো না বললেই কি আমি চিন্তামুক্ত হতে পারবো? আমি যে বাবা, প্রত্যেকটা বাবা মা চায় তার মেয়েটা ভালো থাকুক, সুখে থাকুক। আমিও চাই তুই ভালো থাক, যা হবার হয়েছে। একটু মানিয়ে গুছিয়ে নিস মা। আদ্রি কিছু বলতে যাবে তার আগেই জাহিদ তালুকদারের স্ত্রী সালমা তালুকদার এসে বলল, সন্ধ্যা প্রায় গড়িয়ে যাচ্ছে, আমাদের যেতে হবে বেন সাহেব। আপনাদেরকে বলার মতো কোনো ভাষা আমার নেই, তবে একটা কথা বলবো, আমার মেয়েটাকে দেখে রাখবেন। বড্ড ভালো মেয়ে আমার। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আপনি আদ্রিকে নিয়ে আসুন। বরছাড়া একাই শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয় আদ্রি। গাড়িতে উঠে বুক ভারী হয়ে আসে তার। অঝরে কান্না করতে থাকে সে। তার কান্না দেখে 7 বছরের একটা বাচ্চা ছেলে আদ্রির দিকে টিস্যু এগিয়ে দিয়ে বলল, নতুন বউ, তুমি কান্না করছো কেন? উৎস ভাই তোমাকে বকেছে বুঝি? জানো, উৎস ভাই খুবই খারাপ। আমাকেও বকা দেয়, আবার বকা দেওয়ার পর চকলেটও দেয়, আদর দেয়। তুমি দেখো, তোমাকে চকলেট দিবে, আদর দিবে। বাচ্চাটার কথা শুনে কান্না বন্ধ হয়ে যায় আদ্রির। আদ্রি বাচ্চাটাকে কোলের উপর বসিয়ে গাল টেনে দিয়ে বলল, তোমার নাম কি বাবু? আমি বাবু না, আমি সাজিন। ভারী মিষ্টি নাম তো তোমার। তুমি অনেক মিষ্টি দেখতে। সাজিনের এমন মিষ্টি মিষ্টি কথায় মন হালকা হয়ে যায় আদ্রির। সাজিনের সাথে গল্প করতে করতে আদ্রি কখন যে তালুকদার ভিলার সামনে এসেছে টের পায় না। সে গাড়ি থেকে নেমে সাজিনের হাত ধরে তালুকদার ভিলার ভিতরে প্রবেশ করে। ফুলের সজ্জিত বিছানায় এক হাত ঘোমটা টেনে বসে রয়েছে আদ্রি। বুকের ভিতর যেন ঝড় বয়ে যাচ্ছে। উৎস তাকে নিজের রুমে নিজের বিছানায় দেখে কেমন রিয়াক্ট করবে ভাবতেই গায়ের লোমকূপ দাঁড়িয়ে যাচ্ছে। কপালে বিন্দু বিন্দু ঘামে সৃষ্টি হচ্ছে। আদ্রি বারবার শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছে নিচ্ছে। বিছানায় স্থির হয়ে বসে থাকতে না পেরে এক পর্যায়ে আদ্রি বিছানা থেকে নেমে রুমের মধ্যে পায়চারি করতে শুরু করে। আর তখনই খটখট আওয়াজে দরজা খুলে যায়। আদ্রি উৎসের দিকে এক নজর তাকিয়ে তৎক্ষণাৎ ঘুমটার আড়ালে চলে যায়। উৎস রুমের দরজা লাগিয়ে পেছনে ফিরতেই আদ্রি উৎসের দিকে ঝুঁকে সালাম করতে চায়, কিন্তু আদ্রি উৎসের পায়ে হাত দেওয়ার আগেই উৎস আদ্রির হাত ধরে ফেলে। হাউ ডিয়ার ইউ! তোমার সাহস হয় কি করে আমার অনুমতি ব্যতীত আমার রুমে প্রবেশ করার? তোমার মতো ঠকবাজ প্রতারক মেয়ের স্থান আমার মনে বা বিছানায় কোথাও হবে না। তুমি ঠকিয়েছ আমাকে। ইউ আর এ চিটার। তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার রুম থেকে বেরিয়ে যাবে বলে উৎস আদ্রির হাত ধরে টানতে টানতে
রুমের বাইরে বের করে দিল। উৎস আদ্রির হাত এমনভাবে চেপে ধরেছে যে আদ্রির হাতে থাকা কাচের চুড়ি ভেঙে আদ্রির হাতে ঢুকে রক্ত বের হচ্ছে, কিন্তু আদ্রির সেদিকে কোনো খেয়াল নেই। উৎস আদ্রিকে রুমের বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিতে যাবে তার আগে আদ্রি ঘোমটার আড়াল থেকেই উৎসের হাত ধরে ফেলল। আদ্রির এহেন কার্যে উৎসর হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। উৎস কিছু বলার আগে আদ্রি বলল, আপনি কিছু না জেনে আমাকে অপমান করতে পারেন না। আমি বিয়ের আগে থেকে বারবার আপনাকে কথাটা বলতে চেয়েছি, কিন্তু আপনি শোনার প্রয়োজন মনে করেননি। তখন যদি একবার আমার কথাটা শুনতেন, তাহলে আজকে 2টা জীবন নষ্ট হতো না। তোমার জীবন আর নষ্ট কথা হলো বলো তো? উল্টো তোমার তো কপাল খুলে গিয়েছে। ছোট বোনের হবু বরকে ছলে বলে কৌশলে বিয়ে করে নিলে, বড়লোক শ্বশুরবাড়ি হ্যান্ডসাম বর পেলে, আর কি চাই বলো? আমার তো মনে হয় তোমার চারিত্রিক কোনো সমস্যা আছে। হয়তো বিয়ের আগে অপকর্মে লিপ্ত হয়েছিলে, যার জন্য তোমার বাবা মা তোমায় বিয়ে দিতে পারছিল না, তাই তোমাকে বিয়ে দেওয়ার জন্য সবাই মিলে এমন ছলনার আশ্রয় নিয়েছে। তোমাকে এমনকি তোমার পরিবার তোমার কথা আমাদের থেকে লুকিয়ে গিয়েছে। প্রথমে ছোট বোনকে দেখিয়ে সবকিছু ঠিকঠাক করে সময় মতো তাকে সরিয়ে দিয়েছ, আর আমাকে বিয়ের আগে এই কথাটা বলার জন্য তোমার ছটফট করাটাও তোমাদের প্ল্যানের একটা পার্ট। কারণ তোমরা খুব ভালো করে জানতে আমার তখন কিছু জানার প্রতি আগ্রহ থাকবে না, আর সবটা তোমাদের পরিকল্পনা অনুযায়ী হলো। আমিও কত বোকা ছিলাম। তোমাদের এই নোংরা পরিকল্পনায় আমি কত সহজ ইনভলভ হয়ে গিয়েছিলাম। সবাইকে বিশ্বাস করেছিলাম। জীবনে প্রথমবার কাউকে ভালোবেসেছিলাম, কিন্তু সেটা আসলে ভালোবাসা ছিল না, ছিল তোমার মতো একটা খারাপ মেয়েকে বড়লোক ছেলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার মতো প্ল্যান। আপনার ভাবনা সত্যি নয়, এরকম কিছুই হয়নি। আমি তোমার মুখ থেকে আর একটা কথাও শুনতে চাচ্ছি না, বলে আদ্রির মুখের উপর দরজা লাগিয়ে দিল উৎস। আদ্রির হাত থেকে তখন টপটপ করে রক্ত ঝরছে, কিন্তু দেহের ক্ষতের থেকে মনের ক্ষত তাকে বেশি পোড়াচ্ছে। আদ্রি ঘুমটা সরিয়ে দরজার সাথে পিঠ ঠেকিয়ে নিচে বসে পড়ে। জাহিদ তালুকদারের যৌথ পরিবার মস্ত বড় ফ্ল্যাটে 2টা পরিবার মিলেমিশে বসবাস করে। যদিও এখন যৌথ পরিবার প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু তারা 2 ভাই জাহিদ তালুকদার আর জামিল তালুকদার এখনও সেই যৌথ পরিবারের ধারা অব্যাহত রেখেছে। জাহিদ তালুকদারের নিজের সন্তান বলতে উৎস একাই। যদিও তার দ্বিতীয় স্ত্রী সালমা তালুকদারের মেয়ে উপমা, তবুও জাহিদ তালুকদার উপমাকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসে, তাকে নিজের মেয়ে বলে পরিচয় দেয়। উৎস সালমা তালুকদারকে পছন্দ না করলে উপমাকে অনেক বেশি ভালোবাসে। বোনের সকল আবদার হাসি মুখে মেনে নেয়। তালুকদার ভিলার সবচেয়ে ছোট সদস্য সাজিন তালুকদার, জামিল তালুকদার আর ঝর্ণা তালুকদারের একমাত্র সন্তান। সাজিন সবার ছোট হওয়ায় বেশ আদরের। সাজিন খুবই মিশুক, খুব সহজেই সবার সাথে মিশে যায়। মাত্র কয়েক ঘন্টায় আদ্রির সাথে বেশ ভাব জমেছে তার। সাজিন বায়না করে সে আদ্রির সাথে থাকবে। ঝর্ণা তালুকদার অনেক বুঝিয়ে সাজিনকে ঘুম পাড়িয়ে দেয়। বিয়ের জন্য সারাদিন সবার বেশ ধকল গিয়েছে। ক্লান্ত থাকার জন্য বাড়ির সব সদস্যরা নিজেদের কাজ গুছিয়ে যার যার মতো শুয়ে পড়েছে। তখনই সাজিন গুটি পায়ে উৎসের রুমের দিকে অগ্রসর হয়। সাজিন উৎসের রুমের দরজার আদ্রিকে বসে থাকতে দেখে দৌড়ে তার কাছে ছুটে আসে। আদ্রি সাজিনকে দেখা মাত্রই চোখ মুছে নিয়ে বলল, তুমি এখনো ঘুমাওনি কেন সাজিন? আমার ঘুম আসছে না নতুন বউ, তোমার সাথে খুব গল্প করতে ইচ্ছে করছিল, তাই তো বাবা মা ঘুমানোর পর আমি চুপি চুপি বিছানা ছেড়ে চলে এসেছি। কিন্তু তুমি এখানে কি করছো? উৎস ভাই তোমাকে বকেছে বুঝি? না বাবু, বলে আদ্রি সাজিনের মাথায় হাত বুলিয়ে দেয়। তখনই সাজিন আদ্রির থেকে রক্ত ঝরছে দেখে চিৎকার করে উঠে বলল, তোমার হাত থেকে রক্ত বেরোচ্ছে নতুন বউ, আমি এক্ষুনি ডাকছি সবাইকে। ও কিছু না বাবু, এমনিতে ঠিক হয়ে যাবে, তোমার কাউকে ডাকতে হবে না। অনেক রাত হয়েছে, তুমি গিয়ে শুয়ে পড়ো বাবু, তোমার তো কষ্ট হচ্ছে নতুন বউ, তুমি আমার সাথে আমার রুমে চলো। আদ্রি না যেতে চাইলেও সাজিন আদ্রিকে জোর করে নিজের রুমে নিয়ে আসে। সে রাত আদ্রি সাজিনের সাথে কাটিয়ে দেয়। দেখতে দেখতে তাদের বিয়ের 2টা দিন পার হয়ে যায়, কিন্তু আদ্রির উৎসের সাথে একেবারের জন্য কথা বা দেখা হয়নি। না উৎস আদ্রির মুখ দেখেছে, আর না আদ্রি উৎসের মুখ দেখেছে। আদ্রি এই 2 দিন আদিকে বারবার ফোনে ট্রাই করছে, কিন্তু আদি ফোন রিসিভ করেনি। তৃতীয় দিনে আদি নিজে থেকে আদ্রিকে ফোন করে। আদ্রি আদির সাথে কথা বলে কান্নায় ভেঙে পড়ে, আর তখনই সালমা তালুকদার এসে আদ্রির কাঁধে হাত রাখে। আদ্রি চোখের পানি মুছে পেছনে ফিরে বলল, কিছু বলবেন আন্টি? আন্টি?
আমার ছেলেটা এই পর্যন্ত আমাকে মা বলে ডাকলো না, তুমি আমাকে আন্টি বলে ডাকছ। কোন সম্পর্কের ভিত্তিতে মা ডাকবো? আপনার ছেলে তো আমাকে তার স্ত্রী হিসেবে মেনে নেয়নি। বিয়ের আসরে আমাকে ফেলে চলে এসেছে। একটাবার জানতেও চাইনি আমি কেমন আছি, কিভাবে আছি। আমি শুধুমাত্র তার কণ্ঠস্বর শুনেছি। মানুষটাকে এ পর্যন্ত দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি। হয়তো এই বাড়িতেও আমার ঠাঁই হবে না। বিয়েটা যেভাবেই হোক হয়েছে, তুমি এখন এ বাড়ির বউ। এ বাড়িতে আমার যতটুকু অধিকার রয়েছে, তোমারও ঠিক ততটাই অধিকার রয়েছে। তুমি তোমার অধিকার আদায় করে নিবে, যেমনটা আমি নিয়েছি। তখন আমার পাশে আমার শাশুড়ি আম্মা ছিল না, কিন্তু আমি তোমার পাশে আছি। তুমি তোমার স্বামীর ভালোবাসা আদায় করে নিবে। সেই বিয়েটা মানে না বললেই তো আর হয়ে যাবে না। জোর করে সব পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না মা। জোর করতে হবে না। তুমি তোমার ভালোবাসা দিয়ে তোমার স্বামীর ভালোবাসা আদায় করবে। স্বামীর থেকে দূরে দূরে থাকলে কখনোই তোমাদের সম্পর্ক আগাবে না। সে যত তোমাকে দূরে সরিয়ে দিবে, তুমি তত তাকে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিবে। তোমার বাবা কল করেছিলেন, আমাকে বারবার অনুরোধ করেছেন আমি যেন তোমাদের এই বাড়িতে পাঠিয়ে দেই। উৎস নিজের রুমে আছে, তুমি এক্ষুনি গিয়ে তার সাথে কথা বলো। তার কথা শোনা মাত্রই আমার হাত পা কাঁপা শুরু করেছে। আমি তার মুখোমুখি হতে পারবো না মা। তোমার বাবা তোমাদের জন্য অধীর আগ্রহে বসে রয়েছে মা। এখন তুমি দেখো কি করবে। বলে সালমা তালুকদার রুম থেকে বেরিয়ে যায়। তিনি যাওয়ার পর আদ্রি রুম থেকে বেরিয়ে উৎসের রুমের দিকে অগ্রসর হয়। তখনই ঝর্ণা তালুকদার হাতে কফি নিয়ে উপরে আসে। আদ্রিকে দেখে তিনি আদ্রির হাতে কফির কাপ ধরিয়ে বলল, এটা উৎসের রুমে দিয়ে আসো নতুন বউ। আমার আবার সাজেনকে রেডি করে দিতে হবে, অনেকটা বেলা হয়ে গিয়েছে। ঠিক আছে কাকিমা বলে আদ্রি গুটি গুটি পায়ে উৎসের রুমে প্রবেশ করে। উৎস তখন ল্যাপটপ নিয়ে কাজ করছিল। আদ্রি রুমের মধ্যে ঢুকে প্রথমবারের মতো নিজের বরকে দেখে চমকে ওঠে, যার দরুন আদ্রির হাত থেকে কফির মগ নিচে পড়ে যায়। প্রথমবারের মতো নিজের বরকে দেখে চমকে ওঠে আদ্রি। মগে থাকা গরম কফি আদ্রির পায়ের উপর পড়ে। তৎক্ষণাৎ আদ্রি ও মাগো বলে চিৎকার করে ওঠে। তার চিৎকারে কাজে ব্যাঘাত ঘটে উৎসের। উৎস বিছানার ল্যাপটপটা রেখে দৌড়ে আদ্রির কাছে এসে বলল, আদিতা তুমি এসেছ। আমি জানতাম তুমি ঠিক আমার কাছে ফিরে আসবে। তোমাকে নিশ্চয়ই তোমার পরিবারের লোকজন জোর করে আটকে রেখেছিল, তোমাকে বাধ্য করেছিল পালিয়ে যাওয়ার নাটক করতে। তুমি তো আমাকে ভালোবাসতে, তাই না? আমি জানতাম আমার ভালোবাসা আমার সন্ধ্যা কন্যা আমার সাথে প্রতারণা করতে পারে না। প্রতারক তোমার পরিবার, তোমার বোন। আমি তোমার বোন আর পরিবারকে কখনোই ক্ষমা করতে পারবো না। আদ্রি কিছু বলতে যাবে তার আগেই উৎসের আদ্রির পায়ের উপর নজর পড়ে। উৎস আদ্রির হাত ধরে টেনে নিয়ে বিছানায় বসিয়ে দিয়ে আদ্রির পা নিজের হাঁটুর উপর রাখে। পায়ে উৎসের স্পর্শ পেয়ে আদ্রির দেহ শিউরে ওঠে। আদ্রি দু হাতে বিছানার চাদর খামচে ধরে তুতলাতে তুতলাতে বলল, এ কি, আপনি পায়ে হাত দিচ্ছেন কেন? এটা পাপ। আমাকে দয়া করে পাপের ভাগিদার করবেন না। কোনো কথা না বলে চুপচাপ বসে থাকো। পায়ে যে গরম কফি পড়েছে সে খেয়াল আছে তোমার? জায়গাটা লাল হয়ে উঠেছে, ফোস্কা পড়ে যাবে। আমি বাঘ না ভাল্লুক যে আমাকে দেখে তোমার চমকে উঠতে হলো? আমাকে দেখে এমন রিয়েক্ট করলে যেন এই প্রথম তুমি আমাকে দেখেছ। উৎসের কথা শুনে আদ্রি মনে মনে বলল, আমি সত্যি আপনাকে দেখে চমকে উঠেছিলাম। আপনাকে আমার বরের আসনে দেখতে হবে এটা স্বপ্নেও ভাবিনি আমি। সেদিন সন্ধ্যাবেলায় যখন জীবনের প্রথমবার শরীরে আপনার স্পর্শ পেয়েছিলাম, তখন আপনি সম্পূর্ণ অপরিচিত একজন ব্যক্তি ছিলেন। আমি আমার শরীরে আপনার স্পর্শ কিছুতেই মানতে পারিনি। সেদিন বাড়ি ফিরে সোজা ওয়াশরুমে গিয়ে আমার শরীরের যেখানে যেখানে আপনার হাতের স্পর্শ লেগেছিল সেখানে সেখানে সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করেছিলাম। কিন্তু সেদিনের সেই ঘটনা আমাকে স্থির থাকতে দিচ্ছিল না। ভেতরে ভেতরে অপরাধ বোধ কাজ করছিল। বারবার মনে হচ্ছিল এতে আমার স্বামীকে ঠকানো হবে। কিন্তু ভাগ্য নির্মম পরিহাসে আজ সেই মানুষটা আমার বিয়ে করা বর, যার জীবনে আমার কোনো অস্তিত্ব নেই। সে আমাকে আদিতা মনে করে আমার সেবা শুশ্রূষা করেছে। নিয়তি আজ আমাকে কোথা থেকে কোথায় এনে দাঁড় করিয়েছে। আদ্রির ভাবনার মাঝে নিজের পায়ে ঠান্ডা অনুভব করল। আদ্রি তৎক্ষণাৎ উৎসের দিকে তাকিয়ে দেখল উৎস আলতো করে হাতে পায়ে মলম লাগিয়ে সে জায়গায় ফু দিচ্ছে। আদ্রি আবেশে চোখ বন্ধ করে পুনরায় বিছানার চাদর খামচে ধরে আমতা আমতা করে বলল, আপনি তো আমাকে আদি মনে করে আমার এত সেবা শুশ্রূষা করছেন, কিন্তু আমি আদি নই, আদ্রি। আদ্রি কথাটা শোনা মাত্রই উৎসের হাত থেমে গেল। উৎস তৎক্ষণাৎ হাতে থাকা মলম ছুঁড়ে ফেলে দিয়ে আদ্রির হাত ধরে বিছানা থেকে টেনে তুলে বলল,
তোমাকে বারবার বলেছিলাম তুমি আমার সামনে আসবে না, তারপরও কেন এসেছো আমার রুমে? উৎসের কথায় আদ্রির চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। উৎস আদ্রির চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলল, এই চোখ দুটো মনে হচ্ছে আমি আগে কোথাও দেখেছি। মনে হচ্ছে যেন চোখ দুটো যেন আমাকে কিছু বলতে চাইছে, কিন্তু এমনটা মনে হচ্ছে কেন? এই ঠকবাজ প্রতারক মেয়েকে আজ প্রথমবার দেখেছি আমি, তবু কেন মনে হচ্ছে এই মেয়েকে আমি আগে কোথাও দেখেছি? তার মানে কি, না না, হয়তো তারা যমজ বোন হবার দরুন আমার এমনটা মনে হচ্ছে, কিন্তু এই মেয়েকে সেটা বুঝতে দেওয়া যাবে না, তাহলে মাথার উপর উঠে নাচতে শুরু করবে। উৎসের ভাবনার মাঝে আত্রি বলল, আমি জানি আপনি আমাকে স্ত্রী হিসেবে মানতে পারছেন না। আপনি ভাবছেন আমি জোর করে আপনার জীবনে প্রবেশ করেছি, কিন্তু আমি জানি আমি কোনো অন্যায় করিনি। উল্টো আদির ভুলের মাসগুল আমাকে দিতে হচ্ছে। যেভাবে হোক আমাদের বিয়ে হয়েছে, নিয়ম অনুযায়ী গতকাল আমাদের বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয়নি। বাবা বারবার কল করে আমাদের যেতে বলেছেন। আমাদের হয়তো আপনাদের মতো এত বড় বড় গাড়ি বাড়ি টাকা পয়সা নেই, কিন্তু বিশ্বাস করুন আমাদের বাড়িতে আপনার আদর আপ্যায়নে বিন্দুমাত্র ত্রুটি থাকবে না। আদ্রি কথা বলার পুরোটা সময় উৎস আদ্রির মুখের দিকে তাকিয়েছিল। আদ্রি কি বলছে না বলেছে উৎসের সেদিকে কোনো খেয়াল নেই। আদ্রির উৎস থেকে কোনো রেসপন্স না পেয়ে উৎসের রুম থেকে বেরিয়ে নিয়ে চলে আসে। আদ্রি নিচে আসার পরপরই উৎসের ফোন বেজে ওঠে। উৎস কল রিসিভ করতে ওপাশ থেকে সালাম দিয়ে বলল, কেমন আছো বাবা? জি ভালো, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমি আদ্রির বাবা বলছি। জি আঙ্কেল বলুন। তোমরা কি বাড়িতে আসবে না বাবা? ঠকবাজ প্রতারকদের বাড়ির খাবার যে আমার পেটে হজম হবে না আঙ্কেল। আপনি এসে বরং আপনার মেয়েকে নিয়ে যান, আমি তার সাথে একই ছাদের তলায় থাকতে পারবো না। এসব তুমি কি বলছো বাবা? আদিত্য আমার স্ত্রী? কিসের স্ত্রী? আমি মানি নেই বিয়ে। আপনারা সকলে মিলে ঠকিয়েছেন আমাকে, আমি কোনোদিনও আপনাকে ক্ষমা করতে পারবো না। অন্যায় আমরা করেছি, কিন্তু আমার মেয়ের কোনো দোষ নেই। আপনার মেয়ে তো ধোয়া তুলসী পাতা, নীললজ্জের মতো ছোট বোনের হবু বরকে দিয়ে করে নিল। এখানে আমার আদ্রি মায়ের সত্যি কোনো দোষ নেই বাবা। এমনকি আদ্রি তো এই বিয়েটা করতেও চায়নি, কিন্তু আমার স্ত্রীর লোভ আর জেদের কাছে হার মানতে হয়েছে তাকে। সে ভেবেছিল বড়লোক বাড়িতে দিতে পারলেই হয়তো আমার মেয়েটা সুখী হতে পারবে, কিন্তু সে হয়তো এটা জানে না যে দুজনের মধ্যে ভালোবাসা না থাকলে রাজপ্রাসাদ টাকা পয়সা সুখ দিতে পারে না। তবে ভালোবাসা থাকলে কুঁড়ে ঘরেও সুখে শান্তিতে বসবাস করা যায়। আদ্রিকে জোর করার পরেও যখন আদ্রি বিয়েটা করতে চায়নি, তখন আমার স্ত্রী হাতে বিষের বোতল নিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করার হুমকি দেয়। আদ্রি আর কোনো উপায় না পেয়ে বিয়ের পিড়িতে বসতে বাধ্য হয়। আদ্রিকে চিনতে ভুল করেছ তুমি। আদ্রি একটা খাঁটি সোনা আমার বলে আমি একটু বাড়িয়ে বলছি না। এখন সবটা তোমার ইচ্ছা বাবা। তোমার যদি মন চায় তাহলে আমার মেয়েকে নিয়ে এসো, আর যদি না আসো তাহলে আর কিছু করার নেই বলে চোখের পানি মুছে কলকের দিলেন সজল খন্দকার। আদ্রির নিচে এসে কিচেনে গিয়ে দেখলো সালমা তালুকদার আর ঝর্ণা তালুকদার দুজনে মিলে রান্না করছেন। আদ্রিকে দেখে সালমা তালুকদার বলল, বরকে বলেছ বাপের বাড়ি যাওয়ার কথা? হ্যাঁ মা বলেছি, কিন্তু আপনার ছেলে যাবে না বলার আগেই উৎস কিচেনে দরজায় দাঁড়িয়ে বলল, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নাও, আমি একটু বাইরে যাচ্ছি। ফিরে এসে যদি দেখি তুমি রেডি হওনি তাহলে তোমার বাপের বাড়ি যাওয়া ক্যান্সেল। শার্ট প্যান্ট দিয়ে আমি কি করব? তুমি পরার জন্য কোনো জামা কাপড় পাচ্ছ না, তাই আমার শার্ট প্যান্ট দিয়ে তোমাকে সহযোগিতা করলাম। এখন যদি বাপের বাড়ি যেতে চাও অতি দ্রুত শার্ট প্যান্ট পরে রেডি হয়ে নাও। উৎসের কথায় আদ্রি বোকা বনে গেল। উৎস আদ্রিকে 10 মিনিট সময় দিয়ে বাইরে গিয়েছিল, কিন্তু উৎস প্রায় 1 ঘন্টা পরে সে দেখে আদ্রি রেডি না হয়ে বসে আছে। মূলত আদ্রি সবসময় বোরকা হিজাব পরিধান করে বাইরে বের হয়। তার ইচ্ছে ছিল বোরকা পরে বিয়ে করবে, কিন্তু হঠাৎই দমকা হয় সে সবটা এলোমেলো করে দিয়ে চলে গেল। হুট করেই তার বিয়েটা হয়ে গেল। আদ্রি ভেবেছিল তার মা হয়তো লাগেজে কাপড়ের সাথে বোরকা হিজাবও দিয়ে দিবে, কিন্তু আদ্রি উৎসের কথা অনুযায়ী রেডি হতে এসে লাগেজের সব কাপড় উল্টাপাল্টা করে নিজের বোরকাটা পেল না। বোরকা হিজাব না পেয়ে আদ্রি ঠাই সেখানে বসে রইল। এদিকে উৎস নিজের কাজ শেষ করে বাসায় ফিরে উপমাকে ডেকে বলল, মেয়েটা কি রেডি হয়েছে? কোন মেয়েটা ভাইয়া? আরে ওই যে আদ্রি নাকি পাদ্রি? আমি জানি না, আর তার সম্পর্কে জানার কোনো ইচ্ছাও আমার নেই। খ্যাত একটা মেয়ে, চলাফেরা কথা বলার স্টাইল দেখেছ? তাকে দেখলে আমার গা গুলিয়ে আসে। তোমার বউ, তুমি গিয়ে খোঁজ নাও রেডি হয়েছে কিনা বলে উপমা পার্লারে চলে গেল। উপমার যাওয়ার পানে তাকে উৎস তাচ্ছিল হাসি এসে বলল, থিনগোপুল বলে বিয়ে করলেই বউ হওয়া যায় না।
শুধুমাত্র সজল খন্দকারের কথাই বাড়িতে যাওয়া। তিনি আমার বাবার বয়সী, তার আকুতি মিনতি আমি ফেলতে পারিনি, তাই তো অনিচ্ছাকৃতভাবে ওই বাড়িতে যেতে হচ্ছে। তবে আমি এই মিথ্যা সম্পর্ক বেশি দিন বই নিয়ে বেড়াবো না। উকিলের সাথে কথা বলে আমি খুব শীঘ্রই ডিভোর্সের ব্যবস্থা করব বলে উৎস আদ্রির রুমে এসে দেখে আদ্রি রেডি না হয়ে মেঝেতে বসে রয়েছে, যা দেখে হাত মুষ্টিবদ্ধ হয়ে আসছে উৎসের। উৎস আদ্রির দিকে তেড়ে এসে বলল, বাপের বাড়ি যাওয়ার কোনো ইচ্ছা নাই বুঝি? তোমাকে বলেছিলাম না রেডি হয়ে থাকতে? এই তোমার রেডি হবার নমুনা। তুমি কি ভেবেছিলে তুমি রেডি না হলে আমি সিনেমা গল্প উপন্যাসের নায়কদের মতো তোমার নিজে হাতে সাজিয়ে গুছিয়ে দিব? আমি লোলা না যে আপনার হাতে আমার সাজগোজ করতে হবে। আপনার হাতে সাজগোজ করার কোনো ইচ্ছা আমার নেই। তাহলে এখন রেডি না হয়ে বসে রয়েছে কেন? আদ্রি বোরকার কথা বলতে গিয়েও কিছু একটা ভেবে বলল, আমি তো নতুন বউ। নতুন বউয়েরা সাধারণত নতুন জামা কাপড় পরে, কিন্তু এ বাড়িতে আসার পরে আমাকে কোনো নতুন শাড়ি বা জামা দেওয়া হয়নি। আমি বাড়ি থেকে যে পুরাতন জামা কাপড় এনেছিলাম সেগুলোই পরেছি। কিন্তু বাপের বাড়ি যদি পুরাতন জামা কাপড় পরে যাই, তখন আশেপাশের লোকজন আপনাদেরকে গালমন্দ করবে, বলবে তারা নাকি এত বড়লোক অথচ নতুন বউকে একটা ভালো শাড়ি পর্যন্ত দিতে পারিনি। এমন বড়লোক তারা। আদ্রির কথা শুনে তৎক্ষণাৎ নিজের রুম এসে কাবার্ড থেকে শার্ট প্যান্ট নিয়ে আদ্রির মুখের উপর ছুঁড়ে ফেলে দিল। আদ্রি মুখের উপর থেকে শার্ট প্যান্ট হাতে নিয়ে নেড়েচেড়ে দেখে বলল, শার্ট প্যান্ট দিয়ে আমি কি করব? তুমি পরার জন্য কোনো জামা কাপড় পাচ্ছ না, তাই আমার শার্ট প্যান্ট দিয়ে তোমাকে সহযোগিতা করলাম। আপনার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? শার্ট প্যান্ট ছেলেদের পোশাক। আমি মেয়ে হয়ে কেন ছেলেদের পোশাক পরব? আমার টাকার অভাব। তোমাকে থ্রি পিস কিনে দেওয়ার মতো কোনো টাকা আমাদের নেই। এই জন্য এগুলো আছে, সেগুলোই আমরা দুজনে ভাগাভাগি করে পরব, কেমন? উৎসের চিৎকার চেঁচামেচি শুনে সালমা তালুকদার দৌড়ে আসে। তাকে দেখে উৎস রুম থেকে বেরিয়ে যায়। উৎস যেতেই সালমা তালুকদার আদ্রির দিকে এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে আদ্রি মা? উৎস রেগে গিয়েছে কেন? আসলে মা, আমার তো ভালো কোনো জামা নেই। তাছাড়া মা লাগেজে বোরকা হিজাব দিতেও ভুলে গিয়েছে। আমি যদি পুরাতন কাপড় পরে ওই বাড়িতে যাই তাহলে লোকে আপনাদের বদনাম করবে, সেটাই বলছিলাম। আর তখনই তিনি শার্ট প্যান্ট এনে আমার মুখে ছুরিতে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দিয়েছে। খারাপ লোক একটা। আদ্রির কথা শুনে সালমা তালুকদার মুচকি এসে বললেন, উৎসের রুমে আলমারিতে তোমার জন্য শাড়ি থ্রি পিস রাখা হয়েছে। উপমাকে বলেছিলাম শাড়ি থ্রি পিস তোমার হাতে দিতে, কিন্তু মেয়েটা তোমার হাতে না দিয়ে সেগুলো আলমারিতে রেখে দিয়েছে। আর আমি তো জানতাম না তুমি বোরকা পরো। জানলে শাড়ি থ্রি পিসের সাথে দুটা বোরকাও নিয়ে আসতাম। আমার ভুল হয়ে গিয়েছে মা। এবারের মতো শাড়ি পরে বাবার বাড়ি থেকে ঘুরে এসো। তুমি ফিরলে আমি তোমাকে সাথে করে নিয়ে গিয়ে তোমার পছন্দ মতো বোরকা কিনে দেব। আমার নতুন বোরকা লাগবে না মা, ওই বাড়িতে আমার বোরকা রয়েছে, আমি সেটা নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, এখন কথা না বাড়িয়ে চলো। আমি ঝর্ণাকে বলছি, ঝর্ণা তোমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দেবে। ঠিক আছে মা। প্রায় 2 ঘন্টা পরে আদ্রির সাজ কমপ্লিট হয়। ঝর্ণা তালুকদার তাকে আয়নার সামনে দাঁড় করিয়ে আদ্রি আয়নায় নিজেকে দেখে যেন নিজেই চিনতে পারে না। তাকে সম্পূর্ণ অন্যরকম লাগছে। তার গায়ে বেগুনি কালারের একটা জামদানি শাড়ি জড়িয়ে রয়েছে, গলায় স্বর্ণের অলংকার, নাকে নাকফুল, হাতে স্বর্ণের মোটা বালা, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো খোপা করে এক সাইডে গোলাপ ফুল গুজে দেয়া। সব মিলিয়ে পরীর মতো লাগছে আদ্রিকে। আদ্রিকে এই রূপে দেখে সালমা তালুকদার নিজের চোখ থেকে হাতের কোণায় একটু কাজল নিয়ে আদ্রির কপালে ছুঁয়ে দিয়ে বলল, এসব অলংকার তোমার শাশুড়ি মায়ের। এই অলংকারের আসল উত্তরাধিকারী তুমি। এই অলংকার যেন তোমার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। কথাটা শুনে আদ্রি সালমা তালুকদারকে জড়িয়ে ধরল। তিনি তৎক্ষণাৎ আদ্রির কপালে চুমু দিয়ে বলল, নজর না লাগুক যেন চাঁদের গায়েও। আমি অনেক ভাগ্য করে আপনার মতো একজন শাশুড়ি, কাকিমার মতো একজন চাচি শাশুড়ি, সিজানের মতো একজন দেবর পেয়েছি। আর আমার ছেলে বুঝি ভালো নয়? আমাদের বিয়েটা শুধুমাত্র কাগজের বিয়ে হয়েছে, আমি তার কাগজের বউ। এই সম্পর্ক কতদূর আগাবে আমি জানি না মা, তবে আমি মন প্রাণ দিয়ে চাই আমাদের সম্পর্কটা আর 5টা স্বাভাবিক দাম্পত্যের মতো হোক। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করে যাব স্বামী, ননদ, শ্বশুর সবার মন জয় করার, সবার ভালোবাসা পাবার। তোমার শাশুড়ি সবসময় তোমার পাশে থাকবে মা, বলে সালমা তালুকদার ঝর্ণা তালুকদার রুম থেকে বেরিয়ে গেলেন। তারা যাওয়ার পরপরই উৎস ফোনে কথা বলতে বলতে আদ্রির রুমে প্রবেশ করল। হুট করে আদ্রির অন্য রূপ দেখে সে যেন কথা বলতে ভুলে গেল। উৎস পলক্ষহীন দৃষ্টিতে আদ্রিকে তাকিয়ে রইল। এ কি,
আপনি দরজা বন্ধ করছেন কেন? রোমান্স করব বলে? রোমান্স মানে? প্রত্যুত্তরে উৎস কিছু না বলে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আদ্রির দিকে এক পা করে এগোতে লাগলো। উৎসের এমন চাহনি দেখে শরীর শিরশির করে গায়ে কাটা দিয়ে উঠল আদ্রির। আদ্রি উৎসকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে এক পা করে পেছোতে লাগলো। এক পর্যায়ে আদ্রি শাড়িতে বেঁধে পড়ে যেতে গেলেই উৎস আদ্রির কোমর আঁকড়ে ধরল। এতে যেন আদ্রির হাত পা কাঁপতে শুরু করলো। আদ্রি নিজের ব্যালেন্স রাখতে না পেরে উৎসের শার্ট খামচে ধরল, যা দেখে উৎস আরও শক্ত করে আদ্রির কোমর চেপে ধরে নিজের কাছে টেনে নিয়ে এসে আদ্রির কানে কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমাদের বিয়ের সবেমাত্র 2 দিন হয়েছে। আমরা এখনো নববিবাহিত দম্পতি। আর নববিবাহিত দম্পতি যখন একত্রে রোম্যান্স করে তখন দরজা বন্ধ করে রাখতে হয়। এই সামান্য ব্যাপারটাও বোঝেন না? মাতামোটা একটা বলে উৎস আদ্রির ওষ্ঠের দিকে নিজের ওষ্ঠ এগিয়ে নিয়ে যায়। তৎক্ষণাৎ আদ্রি না বলে চিৎকার দিয়ে হাত দিয়ে নিজের ওষ্ঠ চেপে ধরে। আদ্রির চিৎকার শুনে আদ্রির দিকে এগিয়ে এসে বলে উৎস, আমাকে দরজা দেখে এভাবে চিৎকার দিয়ে উঠলে কেন? আমি বাঘ না ভাল্লুক যে আমাকে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দিতে হবে? তোমার এমন চিৎকার শুনে পাশের রুমে থেকে নানু কি মনে করবে তুমি ভেবেছ একবার? আদ্রি মনে মনে বলল, আয় আল্লাহ, তার মানে সবটা আমার ভাবনা ছিল। ছি, আমি মানুষটাকে নিয়ে এত সব ভাবতে পারলাম। এখন থেকে কি জবাব দিব আমি? আদ্রি থেকে রেসপন্স না পেয়ে উৎস আবারও বলল, তুমি কি জেগে জেগে আমাকে নিয়ে স্বপ্ন দেখছিলে নাকি? উৎসের প্রশ্নে আদ্রি থতমত খেয়ে বলল, হ্যাঁ না মানে আমার বয়ে গেছে আপনাকে নিয়ে স্বপ্ন দেখতে। ভেরি গুড। আমাকে নিয়ে স্বপ্ন দেখলেও সেটা তোমার স্বপ্নই থেকে যাবে। আমি কখনোই তোমাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না, আর না পারবো আমার সন্ধে কন্যাকে ভুলে যেতে। উৎসের কথা শুনে আদ্রি মনে মনে বলল, আপনার এই সন্ধে কন্যার ব্যাপারটা বড্ড ভাবাচ্ছে আমাকে। নাতাশার জন্মদিনের পার্টিতে সন্ধেবেলায় আপনার সাথে আমার দেখা হয়েছিল। সেদিন কল্পনায় নয় বরং বাস্তবে আপনি আমার কোমর আঁকড়ে ধরেছিলেন। কিছু সময়ের জন্য 2 চোখ জোড়া 1 চোখ হয়েছিল। সেই হিসেবে আমি আপনার সন্ধে কন্যা। কিন্তু আদি বলেছিল আদির সাথেও নাকি আপনার সন্ধেবেলায় দেখা হয়েছিল কোন এক পার্টিতে। আপনি আদিকে পার্টিতে দেখে পছন্দ করে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ব্যাপারটা কেমন যেন গোলক ধাঁধার মতো আমার কাছে। যাই হোক, বিয়েটা যখন হয়েছে তখন আমি আমার অধিকার ছাড়ছি না। এটা জি বাংলা সিরিয়াল নয় যে একজনের 4টা স্বামী থাকবে। আপনাকে যখন 3 কবুল বলে বিয়ে করেছি তখন আমৃত্যু আপনার সাথেই থাকবো, সেটা আপনি চান বা না চান। আমি সহজ সরল হতে পারি তাই বলে ভাববেন না আপনাকে এত সহজে ছেড়ে দেব। আদ্রিকে চুপ থাকতে দেখে উৎস বলল, আমার কাছে প্রতিটা সেকেন্ডের মূল্য অনেক বেশি। তোমার এসব নাটক দেখার সময় বা ইচ্ছা কোনোটাই আমার নেই। অতি দ্রুত নিচে আসো। বলে উৎস বেরিয়ে গেল। উৎস যাওয়ার সাথে সাথে আদ্রি লাগেজ নিয়ে নিচে এসে দেখে সাজিন সবেমাত্র স্কুল থেকে ফিরেছে। আদ্রিকে সিঁড়ি দিয়ে নামতে দেখে সাজিন দৌড়ে এসে আদ্রিকে জড়িয়ে ধরে বলল, তুমি কোথায় যাচ্ছ নতুন বউ? আদ্রি নিচু হয়ে সাজিনের গালে চুমু দিয়ে বলল, হ্যাঁ সোনা, বাবার বাড়িতে যাচ্ছি। আমিও যাবো তোমার সাথে। আদ্রি কিছু বলতে যাবে তার আগেই ঝর্ণা তালুকদার দৌড়ে এসে সাজিনকে আদ্রির থেকে ছাড়িয়ে নিয়ে বলল, তুমি কোথাও যাবে না সাজিন, 2 দিন পর তোমার পরীক্ষা শুরু হবে। ও যেতে চাইছে, যাক না কাকিমা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আদ্রি? 2 দিন পর বরের মুখ দর্শন করতে পেরেছ, একটা সুযোগ পেয়েছ নিজেদের মধ্যে সব ঠিক করে নেয়ার। কিন্তু তুমি যদি সাজিনকে তোমাদের সাথে নিয়ে যাও সেই সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। কিন্তু কাকিমা, সাজিন। কোনো কিন্তু নয়, আমি সাজিনের মা। আমি সাজিনকে ঠিক সামলে নেব। তুমি তোমার বরকেও সামলাও, নিজের আঁচলের তলায় বেঁধে নাও। ঝর্ণা তালুকদারের কথায় আদ্রি তৎক্ষণাৎ তাকে জড়িয়ে ধরে বলল, আপনি অনেক ভালো কাকিমা, কত সহজে আমাকে আপন করে নিয়েছেন। আমি ভেবেছিলাম বিয়েটা যেভাবে হয়েছে তাতে হয়তো কেউ আমার সাথে ভালো করে কথাও বলবে না। আমিও মধ্যবিত্ত পরিবারের সন্তান, খুব সাধারণভাবে জীবনযাপন করেছি। সত্যি বলতে আদি তার চলাফেরা পোশাক দেখে আমার আদিতাকে পছন্দ হয়েছিল না। বারবার মনে হচ্ছিল আদিতার সাথে উৎসের বিয়ে হলে উৎসের জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি বারবার চাইছিলাম বিয়েটা যেন ভেঙে যাক। যখন বিয়েটা হয়ে গেল তখন উৎসের কথা ভেবে খুব খারাপ লাগছিল, কিন্তু পর মুহূর্তেই পাত্রী বদলের কথা শুনে মনটা ভালো হয়ে গিয়েছিল। জীবনে অনেক সুখী হও আদ্রি, স্বামীর আদর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক তোমার সংসার। আমি এখন আসি কাকিমা। ঠিক আছে, যাও। আদ্রি একে একে সবার থেকে বিদায় নিয়ে নিচে এসে দেখে উৎস কারোর সাথে ফোনে চিৎকার চেঁচামেচি করছে। চেহারায় রাগের ছাপ ফুটে উঠেছে। আদ্রি একটু এগিয়ে গিয়ে শুনতে পেল উৎস বলছে,
নাম্বার ট্র্যাক করা যাচ্ছে না মানে? যেভাবেই হোক ওকে খুঁজে বের করো। আমি একটা বারের জন্য হলেও আদিতার মুখোমুখি দাঁড়াতে চাই। আমি আদিতার মুখ থেকে শুনতে চাই আমার কোথায় ভুল ছিল, কেন ছলনা করলো আমার সাথে। আমার সত্যিটা জানতে হবে বলতেই আদ্রির দিকে উৎসের চোখ পড়ে। উচ্চ তৎক্ষণাৎ কল কেটে দিয়ে ফোন নিজের পকেটে ঢুকিয়ে বলল, আমাকে কি তোমার বেতনভুক্ত কর্মচারী মনে হয়? 10 মিনিট ধরে আমি এখানে অপেক্ষা করছি। এবার কি নিজে থেকে গাড়িতে বসবে নাকি কোলে নিয়ে বসাতে হবে? প্রত্যুত্তরে আদ্রি কিছু না বলে চুপচাপ গাড়ির পেছনের সিটে গিয়ে বসে পড়ে, যা দেখে উচ্চ রেগে গিয়ে আদ্রির হাত ধরে টেনে বাইরে বের করে দিয়ে বলল, আমি তোমার ড্রাইভার না। ওকে, গাড়িতে বসলেও দোষ, না বসলেও দোষ। আমি যাবোটা কোথায়? সামনের সিটে গিয়ে চুপচাপ বসে পড়ো। উৎসের কথা আদ্রি ও ভদ্রমের মতো চুপচাপ গাড়ি তুলে বসে পড়ল। উৎস এসে নিজের সিট বেল্ট লাগিয়ে বলল, সিট বেল্ট লাগিয়ে নাও। আদ্রি কয়েকবার সিট বেল্ট লাগানোর চেষ্টা করে লাগাতে না পেরে এ পর্যায়ে হাড় ছেড়ে দিয়ে বলল, এসবের কোনো প্রয়োজন নেই আমার। উৎস তৎক্ষণাৎ আদ্রির দিকে ঝুঁকে সিট বেল্ট লাগিয়ে দিয়ে বলল, নাচতে না জানলে উঠান বাঁকা। কথাটা কর্ণপাত হলো না আদ্রির। আদ্রি এক ধ্যানে উৎসের দিকে তাকিয়ে মনে মনে বলল, আপনি যতবার আমার সংস্পর্শে আসেন ততবার আমার ভালো লাগা কাজ করছে। আমি নতুন নতুন অনুভূতির সাথে পরিচিত হচ্ছি। আমার যদি ক্ষমতা থাকতো আমি এই সময় ঘড়ির কাঁটা থামিয়ে দিতাম, তাহলে অন্তত কিছুটা সময় আমাদের হতো, একান্তই আমাদের। আদির মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে নেই? আমরা দুজনে টুইন, দেখতে একই রকম। বাবা মা ছাড়া আমার আত্মীয় স্বজনেরা আমাদের দুজনকে গুলিয়ে ফেলে। এমনকি প্রথমবার আমার মুখ দেখে আপনি আমাকে আদি মনে করেছিলেন। তাহলে কেন আমাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারছেন না? আদ্রির এমন প্রশ্নে অতি দ্রুত ব্রেক কষে উৎস আদ্রির অশ্রু ভেজা নয়নের দিকে তাকাতে আচমকা বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। আদ্রির চোখের পানি সহ্য হলো না উৎস পকেট থেকে রুমাল বের করে দিয়ে আদ্রির হাতে দিয়ে বলল, জেনে শুনে বিষ পান করছো তুমি। এখন যতই গলা চলুক কান্নাকাটি করে কোনো লাভ হবে না। তুমি খুব ভালো করে জানতে এই বিয়েটা হলো আমাদের তিনটা জীবন নষ্ট হয়ে যাবে। তবু তুমি বিয়েটা করেছ। এখন চোখের পানি ফেলে কোনো লাভ হবে না। জীবন কারোর জন্য থেমে থাকে না। আদি তো একটাবারের জন্য আপনার কথা ভাবিনি। তাহলে আপনি কেন আদির কথা ভেবে কষ্ট পাচ্ছেন আর আমাকেও কষ্ট দিচ্ছেন? সন্ধে কন্যাকে যদি আমি ভালোবাসতাম তাহলে হয়তো তাকে আস্তে আস্তে ভুলে গিয়ে নতুন করে সবটা শুরু করতে পারতাম। কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম আমি তাকে ভালোবাসিনি, আমি তার মায়ায় পড়েছি। আর মায়া বড্ড খারাপ জিনিস। না দেয় ভুলতে থাকতে আর না দেয় ভালো থাকতে। আমি আদির পেছনে লোক লাগিয়েছি। সে যদি পালাতেও থাকে তবু আমি পাতাল থেকে খুঁজে হলেও তাকে বের করে নিয়ে আসব। আমার মুখোমুখি দাঁড়াতে হবে, তাকে দাঁড়াতে হবেই। তোমার বাড়ি যাওয়ার সবচেয়ে বড় উদ্দেশ্য এটাই, আদিকে খুঁজে বের করা। প্রত্যুত্তরে আদ্রি কিছু না বলে বাইরের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে লাগলো। ঘণ্টাখানেক পর তারা নিজেদের গন্তব্যে এসে পৌঁছালো। আদ্রি গাড়ির মধ্যে থেকেই দেখতে পেল তার বাবা মা আত্মীয় স্বজন সহ আরো অনেকেই তাদের জন্য অপেক্ষা করে আছে। উৎস গাড়ি থামাতেই আদ্রি দরজা খুলে দৌড়ে গিয়ে সজল খন্দকারকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আদ্রিকে কান্না করতে দেখে তিনি আদ্রিকে বুকের সাথে চেপে ধরলেন। তার চোখ থেকেও দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। তিনি সন্তপর্ণে চোখের পানি মুছে আদ্রির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কেমন আছিস মা? আদ্রি কিছু বলার আগে আদ্রির নানি এগিয়ে আদ্রিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলল, আমার শরীর ভালো না থাকায় আদুর বিয়েতে আইতে পারি নাই। তাই শুনছিলাম আদুর নাকি মেলা বড়লোক বাড়িতে বিয়া হইছে। দেখছিস না আদু কত দামি শাড়ি গয়না পিন্দে আছে। একদম রালির লাহান লাগতেছে আমার দাদুকে। এত বড়লোক বাড়িতে বিয়ে হবার পরেও কেউ খারাপ থাই নাই। আদ্রি তার নানির কথা শুনে চোখের পানি মুছে বলল, তুমি ঠিকই বলেছ নানি, আমি অনেক ভালো আছি। ঠিক ততটাই ভালো আছি যতটা ভালো থাকার কথা আমার ছিল না। দোয়া করি সারা জীবন সুখে শান্তিতে সংসার কর, স্বামী সোহাগী হও। তার কথায় আদ্রির মনে মনে তাচ্ছিল্যের হাসি এসে বলল, আমার কপালে স্বামীর আদর ভালোবাসা নেই গো নানি। আদ্রিকে নিয়ে সবার এত আদিক খেতে দেখিয়ে রাগে গজগজ করতে লাগলো উৎস দরজা খুলে বের হতেই সবে উৎসকে ঘিরে ধরল। উৎস না চাইতেও দাঁতে দাঁত চেপে সবার সাথে মত বিনিময় করে বাড়ির মধ্যে প্রবেশ করল। আদ্রির বিয়েতে তেমন আত্মীয় স্বজন না আসলেও আদ্রি আসবে শুনে আদ্রির কাজিন, নানি, ফুপুসহ আরো অনেকে এসেছে। তাদের সর্বমোট 3টা রুম। আদ্রির রুম বাদে বাকি 2টা রুমে মেহমান গিজগিজ করছে। আদ্রি অন্য রুমে খালি না পেয়ে উৎসকে নিজের রুমে নিয়ে আসে।
উৎস আদ্রির রুমে প্রবেশ করতে তার মধ্যে একটা ভালো লাগা কাজ করে। আদ্রির রুমটা একদম পরিপাটি করে গুছিয়ে রাখা। রুমে তেমন কোনো আসবাবপত্র নেই। একটা খাট, একটা ড্রেসিং টেবিল, একটা আলমারি, একটা পড়ার টেবিল। টেবিলের উপর পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন রাইটারের গল্পের বই রয়েছে। উৎস বইপত্র দেখে বুঝতে পারল আদ্রি পড়ুয়া মেয়ে। উৎসকে এদিক ওদিক তাকাতে দেখে আদ্রি বলল, জানি আমাদের এখানে থাকতে আপনার কষ্ট হবে, কিন্তু একটু মানিয়ে নেবেন। আর একটা কথা, আপনি যে আমাকে পছন্দ করেন না এটা আমি জানি, অন্য কেউ তো জানে না। আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি এই ব্যাপার অন্য কাউকে বুঝতে দিবেন না। অন্তত যে কটা দিন আমরা এখানে আছি একটু ভালো ব্যবহার, একটু ভালো করে কথা বলবেন আমার সাথে, তাহলেই হবে। আদ্রির কথায় উৎস ডোন্ট কেয়ার ভাব নিয়ে লাগেজ থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল। উৎস ফ্রেশ হতে গিয়ে একেবারে শাওয়ার নিয়ে নেয়। কিন্তু বিপত্তি ঘটে তখনই যখন উৎস চেঞ্জ করতে যায়। উৎস চেঞ্জ করতে গিয়ে দেখে সে তাড়াহুড়া করে শার্ট প্যান্টের বদলে আদ্রির জামা স্যালোয়ার নিয়ে এসেছে। উৎস কি করবে ভেবে না পেয়ে নিজের চুল ধরে টেনে কিছুক্ষণ ওয়াশরুমে পায়চারি করতে থাকে, দেয়ালে ঘষে দেয় নিজেকে শান্ত করার জন্য। কিন্তু উৎস নিজেকে শান্ত করতে না পেরে দরজা খুলে দেখে আদ্রি শাড়ি চেঞ্জ করে একটা সুতি থ্রি পিস পরেছে। অনেক মায়াবী লাগছে তাকে দেখতে। উৎস আদ্রিকে ডাকবে কি ডাকবে না ভাবতেই হুট করে আদ্রির সাথে তার চোখাচোখি হয়ে যায়। তৎক্ষণাৎ উৎস বোকার মতো ওয়াশরুমের দরজা বন্ধ করে দেয়। উৎসের এহেন কার্যে আদ্রি যেন বোকা বনে যায়। আদ্রি কিছুটা ভেবে ওয়াশরুমের কাছে এগিয়ে এসে বলল, এই, আপনি কি আমার চেঞ্জ করা দেখছিলেন? আশ্চর্য, আমি আপনার চেঞ্জ করা দেখতে যাব কেন? তাহলে দরজা খুলে আপনি উকি দিচ্ছিলেন কেন? আপনি নিশ্চয়ই আমার চেঞ্জ করা দেখছিলেন। এখন ধরা পড়ে মিথ্যে কথা বলছেন। আমার খেয়ে দিয়ে কাজ নেই, আমি তোমার চেঞ্জ করা দেখতে যাব? বাই দ্য ওয়ে, তুমি তো জানতে আমি ওয়াশরুমে আছি, তবু রুমের মধ্যে কেন চেঞ্জ করছিলে? আদ্রি মনে মনে বলল, এই ব্যাপারটা আমার মাথাতে ছিল না। ভেবেছিলাম ওনার দেরি হবে, এই সুযোগে আমি চেঞ্জ করে নিতে পারবো, কিন্তু এত তাড়াতাড়ি বেরিয়ে পড়বে কে জানতো। কি হলো, কথা বলছো না কেন? আমি আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। আমার রুম, আমার ইচ্ছে। উৎসের ইচ্ছে হলো আদ্রির গালে কষে দুটা থাপ্পড় দিতে, কিন্তু উৎস নিজেকে শান্ত গলায় বলল, কুল ডাউন, কুল ডাউন। বেশি মাথা গরম করলে আজ তোর ইজ্জতের ফালুদা হয়ে যাবে। শ্বশুরবাড়ি এসে বউয়ের জামা স্যালোয়ার পরে ঘুরতে হবে। উৎস গলার স্বর নিচু করে বলল, আদ্রি। উৎসের মুখে আদ্রির নাম শুনে আদ্রির গায়ে কাটা দিয়ে উঠল। অন্যরকম ভালো লাগা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তাকে। আদ্রি তোতলাতে তোতলাতে বলল, জি বলুন। আমার একটা হেল্প করতে হবে। আপনি বললে আমি আপনার প্রাণটাও দিয়ে দিতে পারি। উৎস, আপাতত প্রাণ দিতে হবে না, প্যান্ট দাও। মানে, আমি ভুলে শার্ট প্যান্টের বদলে তোমার স্যালোয়ার কামিজ নিয়ে এসেছি। কথাটা শোনা মাত্রই আদ্রি হাসতে হাসতে বলল, ভালোই তো হয়েছে, আজকের মতো স্যালোয়ার কামিজ পরে ঘুরুন। এটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে আদ্রি। বলেই উৎস সাবান শ্যাম্পু নিচে সুরে ফেলে দেয়। সাবান গিয়ে দরজার সামনে পড়ে। ঠিক তখনই আদ্রি শার্ট প্যান্ট নিয়ে দরজায় টোকা দেয়। উৎস গিয়ে দরজা খুলে দেয়। আদ্রি উৎসের হাতে কাপড় দেওয়ার জন্য পা বাড়াতেই সাবানের ওপর পা পিছলে গিয়ে উৎসের গায়ের ওপর পড়ে। উৎসের পায়ের তলায় শ্যাম্পু ছিল। উৎস ব্যালেন্স রাখতে পারেনি, আদ্রিকে নিয়ে নিচে পড়ে যায়। নাচে তো কিছু সময়ের জন্য দুজন অধর হয়ে যায়। আদ্রি উৎসের হাতে কাপড় দেওয়ার জন্য পা বাড়াতেই সাবানের উপর পা পিছলে গিয়ে উৎসের উপর পড়ে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় আদ্রি। জীবনের প্রথম অধরে অধরে ছুঁয়েছে তার। মুহূর্তের মধ্যে লজ্জায় দুগাল রক্তিম হয়ে ওঠে। উৎসের চোখে চোখ রাখার সাহস হয় না তার। আদ্রি উৎসের চোখ থেকে চোখ সরিয়ে নিতেই হুঁশ ফিরে উৎসের। উৎস তড়িঘড়ি করে উঠতে গিয়ে বুঝতে পারে তার পরনে থাকা টাওয়ালের গিট ঢিলে হয়ে এসেছে, যে কোনো সময় খুলে যেতে পারে। উৎস সন্তর্পণে আদ্রির ওপর থেকে উঠে দেয়ালে পার কয়েকটা ঘুষি মেরে দিয়ে বলল, ড্যাম ইট, আজ যে কার মুখ দেখে উঠেছিলাম, একটার পর একটা অঘটন ঘটে যাচ্ছে। সব এই ঠকবাজ মেয়েটার জন্য। মেয়েটার গালে কষে দুটা থাপ্পড় দিলে, মারলে মনটা একটু শান্ত হতো। আদ্রি ভেবেছিল উৎস হয়তো তার হাত ধরে তাকে নিচে থেকে তুলবে, কিন্তু উৎস নিজে উঠে গেলেও আদ্রি সেখানে ঠাই পড়ে থাকে। এদিকে আদ্রির ভেজা কাপড়ে গা চুলকাতে শুরু করে। আদ্রি আস্তে আস্তে উঠে দাঁড়াতে গিয়ে আবারও পা পিছলে ফ্লোরে পড়ে যায়, যার দরুন ব্যথায় আর্তনাদ করে ওঠে আদ্রি। আদ্রির আর্তনাদ কর্ণপাত হতেই উৎস আদ্রির কাছে ছুটে এসে আদ্রির দিকে নিজের হাত বাড়িয়ে দেয়। আদ্রি উৎসের হাত না ধরে নিজেই আস্তে আস্তে উঠে দাঁড়ায়। ব্যাপারটাতে বেশ অপমান বোধ করে উৎস। উৎস কিছু বলতে গিয়ে আদ্রির অশ্রু ভেজা চোখের দিকে তাকিয়ে বলতে পারে না। আদ্রি চোখের পানি মুছে বলল, আমি বাইরে যাচ্ছি, আপনি তাড়াতাড়ি চেঞ্জ করে নিন।
আপনি চেঞ্জ করে বের হলে আমি চেঞ্জ করব। তুমি বরং আগে চেঞ্জ করে নাও, না হলে তোমার ঠান্ডা লেগে যাবে। উৎসের কথা শুনে আদ্রিক কোনো কথা না বাড়িয়ে 3 পিস চেঞ্জ করে একটা শাড়ি পরে রুমে এসে কোমরে মুভ ক্রিম লাগানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। উৎস চেঞ্জ করে বেরিয়ে দেখে আদ্রি কোমরে মুভ লাগানোর চেষ্টা করছে। উৎসকে দেখে আদ্রি নিজের শাড়ি ঠিক করে নেয়। উৎস তৎক্ষণাৎ আদ্রির হাত থেকে মুভ ক্রিম নিয়ে আদ্রিকে বিছানায় বসিয়ে দিয়ে নিজেই আদ্রির কোমরে ক্রিম লাগিয়ে দেয়। আদ্রি আবেশে চোখ করে বিছানায় চাদর খামচে ধরে। তার ভিতরে তোলপাড় শুরু হয়ে যায়। বারবার কেঁপে কেঁপে ওঠে আদ্রি। শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে যায়। এরই মধ্যে আদ্রির ফোন বেজে ওঠে। আদ্রি ফোনের স্ক্রিনে নাতাশা নামটা জ্বলজ্বল করতে দেখে। নাতাশা সহ তার বাবা মা কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে গিয়েছিল। এদিকে আদ্রির বাড়িতে বিয়ের ঝামেলা ছিল, এই জন্য কয়েকটা দিন আদ্রি বাকি 2টা টিউশন থেকে ছুটি নিয়েছিল। আজকে তার ছুটির শেষ দিন। আগামীকাল থেকে আবারও তাকে পড়াতে যেতে হবে। উচ্ছের স্পর্শ সহ্য হচ্ছিল না আদ্রির। আদ্রি বারবার উচ্ছেদ থেকে পালাতে চাইছিল, কিন্তু সেটা মুখে বলতেও পারছিল না। অবশেষে নাতাশার কল পেয়ে আদ্রি যেন আকাশের চাঁদ হাতে পায়। আদ্রি ফোন নিয়ে বাইরে এসে কল রিসিভ করে সালাম দিতেই অপর প্রান্ত থেকে ইতি চৌধুরী বলল, আমার বেবি বই খাতা নিয়ে টেবিলে ওয়েট করছে, জলদি পড়তে এসো। আপনারা গ্রাম থেকে চলে এসেছেন? হ্যাঁ, কিন্তু ম্যাম আপনাদের তো আজকে আসার কথা ছিল, আর আমার আগামীকাল থেকে পড়াতে যাওয়ার কথা। আমি কবে ফিরবো না ফিরবো সেটা নিশ্চয়ই তোমার থেকে জেনে নিব না? এই কয়দিনে আমার বেবির অনেক পড়া মিস হয়ে গিয়েছে, তুমি দ্রুত চলে এসো। সরি ম্যাম, আমি আজকে আসতে পারবো না। আসতে পারবে না মানে? তোমাকে মাসের সাথেগুলো টাকা দেওয়া হয়। আমি কোনো এক্সকিউজ শুনতে চাইছি না। 1 ঘন্টার মধ্যে যেন আমার বেবির পড়ার টেবিলে পাই। আদ্রি কিছু বলার আগে ইতি চৌধুরী সংযোগ বিচ্ছিন্ন করে দেন। আদ্রি বাড়িতে এত মেহমান রেখে কিভাবে বাড়ি থেকে বের হবে বুঝতে পারে না। আদ্রিকে চিন্তিত দেখে আদ্রির বাবা এসে বলল, তো কেমন চিন্তিত লাগছে কেন মা? আর বইল না বাবা, নাতাশার আম্মু কল দিয়েছিল। তিনি এমন ভাব করলেন যেন আমি তার মেয়ের টিউটর না, তার বাড়ির কাজের লোক। তিনি গ্রামে যাওয়ার আগে বলে গিয়েছিলেন 15 তারিখ থেকে পড়াতে যেতে। হুট করে এখন কল দিয়ে বলেছেন এক্ষুনি পড়াতে যেতে হবে। আচ্ছা মা, তুই আমাকে একটা কথা বলতো, তুই কি এই সম্পর্কটা মেনে নিয়েছিস, নাকি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিস? না বাবা, বাঙালি মেয়েদের বিয়ে একবারই হয়। বিয়েটা যখন হয়ে গিয়েছে তখন আর আমার ফেরার কোনো রাস্তা নেই বাবা। মেয়েরা বিয়ের পর স্বামীর সাথে আপোষ করে চলতে না পারলে ডিভোর্সের পরে পুরো পৃথিবীর সাথে আপোষ করে চলতে হয়। আমি না হয় আমার স্বামীর সাথে আপোষ করে চলব। কথাটা শোনা মাত্রই সজল খন্দকার আদ্রিকে নিজের বুকে টেনে নিয়ে বলল, আমি তোর মুখ থেকে এটাই শুনতে চেয়েছিলাম মা। তোর এখন বিয়ে হয়েছে, সংসার হয়েছে, এখন আর তোর বাড়ি বাড়ি গিয়ে টিউশন করাতে হবে না। আমি তো শ্বশুরবাড়ির সম্পর্কে যতটা শুনেছি তার মনে হলো তোকে এখনও টিউশনি করাতে দিবে। তুই আজকে সবাইকে বলে আসবি তুই আর পড়াতে পারবি না। কিন্তু বাবা, কয়েক মাস পরে 3 জনের পরীক্ষা, আমারও তো একটা দায়িত্ব আছে। আমি এভাবে মাঝপথে সবাইকে ছেড়ে আসতে পারি না বাবা। ঠিক আছে মা, তাহলে তুই যা ভালো মনে করিস তাই কর। তবে এখন জামাইকে নিয়ে খেতে আয়। অনেকক্ষণ হলো তারা এসেছিস, কিন্তু এখনো তাদের নাস্তা পানি দেওয়া হলো না। তুই আর দেরি করিস না মা, জামাইকে নিয়ে আয়। আমি কি দেখি শায়লা কি করছে। তুমি যা, আমি আসছি বাবা। উৎস আদ্রি আসা উপলক্ষে শায়লা পাকন পিঠা, তেলে ভাজা পিঠা, নকশি পিঠা, দুধ চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, ভাপা পিঠা সহ আরও আরেক রকমের পিঠা বানিয়েছে। তিনি বড়লোক জামাইকে কিছুতেই হাতছাড়া করতে চাইছে না, তাই তো তিনি সালমা তালুকদারের কাছে ফোন করে উৎসের পছন্দের সব খাবার রান্না করেছেন। আদ্রি উৎসকে নিয়ে আসতেই শায়লা খন্দকার ফ্লোরে একটা মাদুর পেতে দেয়। মাদুর দেখে উৎসের চক্ষু চরক গাছ হয়ে যায়। সে কখনো নিচে বসে খায়নি। আদ্রি উৎসের সমস্যা বুঝতে পেরে উৎসকে অনুনয় বিনয় করে বলল, প্লিজ একটু মানিয়ে নিন, নাহলে এতগুলো মানুষ কষ্ট পাবে। প্রত্যুত্তরে উৎস কোনো কথা না বলে চুপচাপ মাদুরে বসে পড়ে, যা দেখে খুশিতে চোখ ছলছল করে ওঠে আদ্রির। উৎস আদ্রি দুজন দুজনের মতো খাচ্ছে। এমন সময় আদ্রির নানি এসে বলল, এই কি রে আদু, তোর আলাদা আলাদা থালিতে খাচ্ছস কেন রে? বিয়ার পর স্বামী বউ দুজনে এক থালিতে খাইতে হয়, তাইলে দুজনের মধ্যে মায়া মমতা প্রেম ভালোবাসা মহব্বত বাড়ে। তার কথা শুনে মনে মনে উৎস তাচ্ছিল হাসি হেসে বলল, আমার জীবনে যার কোনো অস্তিত্বই নেই, তার প্রতি কি আদৌ আমার মায়া মমতা ভালোবাসা বাড়বে? আদ্রি উৎসের মনের অবস্থা বুঝতে পেরে বলল, ওই বাড়িতে আমরা তো একই প্লেটে খাই নানি, কিন্তু এখানে সবার সামনে খেতেও নিতস্ততা বোধ করছে। নতুন জায়গায় নতুন মানুষ,
বুঝতেই তো পারছো। ও মা, সে কি কথা? সে কি বেড়ি মানুষ নেই? বেড়া মানুষে ইতস্তত বোধ করার কি আছে? হয়তো লজ্জা পাচ্ছে। আমরা পরের মানুষ নেই, আমরা তো আমরাই। আমাদের সামনে আবার কিসের লজ্জা? থাক না নানি, তুমি আর লজ্জা করে জোর করে না বলতে উৎস সবাইকে অবাক করে দিয়ে নিজের প্লেট থেকে এক লোকমা খাবার আদ্রির মুখের সামনে তুলে ধরে। উৎস তাকে নিজের হাতে খাইয়ে দিবে এটা স্বপ্নেও ভাবেনি। আদ্রির খুশিতে চোখ পানিতে চকচক করে ওঠে। যা দেখে উৎস বলল, নাও হা করো। উৎস কথাটা বলা মাত্রই কলম্বিত না করে উৎসের হাতের খাবার নিজের মুখে পুরে নিয়ে তৃপ্তি সহকারে খেতে থাকে। তার কেমন যেন সুখ সুখ অনুভব হয়। সবটা স্বপ্নের মতো লাগে আদ্রি নিজেকে সঠিক প্রমাণ করতে নিজের গায়ে চিমটি কাটে। যখন ব্যথা পায় তখন বুঝতে পারে সে স্বপ্নে নয়, বাস্তবে রয়েছে। আদ্রির এমন আকাশ কুসুম চিন্তার মধ্যে হুট করে উৎস বলে ওঠে, আমি তোমাকে খাইয়ে দিলাম, এবার আমাকেও খাইয়ে দাও। কথাটা শোনা মাত্রই চোখ বড় বড় হয়ে যায় আদ্রি প্লেট থেকে এক লোকমা খাবার তুলে উৎসের মুখে দিতে গিয়ে হাত পা ক্রমশ অবশ্যই আসে তার। আদ্রির কাপা হাত দেখে উৎস নিজেই আদ্রির হাত থেকে নিজের খাবারের লোকমা মুখে পড়ে চিবোতে থাকে। এক প্রকার ভয় লজ্জা অস্বস্তি নিয়ে খাবার শেষ করে আদ্রি দ্রুত নিজের রুমে এসে দুহাতে নিজের মুখ ঢেকে নিয়ে বলল, ইস, আজকে সকাল থেকে একটা পর একটা অঘটন ঘটে যাচ্ছে। আমার তো লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। এত কিছু পরেও আমি মানুষটার সামনে দাঁড়াবো কিভাবে? তার চেয়ে বরং মানুষটা রুমে আসার আগে আমি নাতাশাকে পড়াতে চলে যাই, তাহলে আর মানুষটার মুখোমুখি হতে হবে না আমাকে। হ্যাঁ, তাই করি বলে আদ্রি আলমারি খুলে তার পছন্দের বোরকাটা খুঁজতে থাকে। আদ্রি সবেমাত্র বোরকাটা হাতে নিয়েছে, ঠিক তখনই দরজা লাগানোর শব্দ শুনতে পাই। আদ্রি তৎক্ষণাৎ পেছনে ফিরে উৎসকে দেখতে পাই। উৎসকে দেখা মাত্রই আদ্রি আলমারি বন্ধ করে ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়াতে উৎস আদ্রির হাত ধরে টান দেয়। আদ্রির টাল সামলাতে না পেরে উৎসের শার্ট খামচে ধরে। যা দেখে উৎস বলল, এসব কিছু তোমার প্ল্যান করা, তাই না? তুমি বুড়িদের এসব কিছু শিখিয়ে পড়িয়ে দিয়েছ, তাই না? এসব আপনি কি বলছেন উৎস? আমি কেন নানিকে এসব শিখিয়ে দেব? কেন আবার? আমার স্ত্রীর অধিকার পাবার জন্য, যাতে করে আমার কাছাকাছি আসতে পারো, আমার স্ত্রী হয়ে উঠতে পারো। কিন্তু তুমি তো যথেষ্ট চেষ্টা করো না কেন, সফল হতে পারবে না। আমি কখনো তোমাকে আমার স্ত্রী হিসেবে মেনে নেব না, কখনোই না, বলে উৎস এক প্রকার আদিকে ছুঁড়ে নিচে ফেলে দেয়। যার দরুন আদ্রি কোমরে আবারও বেশ ব্যথা অনুভব করে। কিন্তু উৎসকে ব্যাপারটা বুঝতে না দিয়ে আদ্রি নিচ থেকে উঠে উৎসকে কিছু বলতে যাবে তার আগেই উৎসের ফোন বেজে ওঠে। উৎস ফোনে বাবা নামটা জলজল করতে দেখে ফোন নিয়ে বাইরে এসে কল রিসিভ করে বলে, কিছু বলবেন মিস্টার জাহিদ তালুকদার? আমি তোমার বাবা হয়ে উৎস, আর কত অভিমান করে থাকবে আমার উপর? কতগুলো বছর হয়ে গিয়েছে তুমি আমাকে বাবা বলে ডাকো না। আমি সবসময় চাতক পাখির মতো বসে থাকি, মনে হয় এই বুঝে আমার উৎস আমাকে বাবা বলে ডাকবে, বাবা ডেকে আমার অশান্ত হৃদয়টা করবে। কিন্তু না, দিন মাস সপ্তাহ বছর পেরিয়ে যায়, অথচ আমার ছেলে আমাকে বাবা বলে ডাকে না। তুমি তো বিয়ে করেছ, দোয়া করে খুব শীঘ্রই আল্লাহ তাআলা তোমাকে যেন সন্তান দান করেন। নিজে যখন বাবা হবে তখন আমার জ্বালা, আমার কষ্টটা বুঝতে পারবে উৎস, বুঝতে পারবে বাবা ডাক শোনার মধ্যে কতটা শান্তি পাওয়া যায়। জাহিদ তালুকদারের কথায় উৎসের চোখ ভিজে আসে। জাহিদ তালুকদারের সাথে অভিমান করে তাকে বাবা বলে ডাকে না উৎস, এতে নিজেও ভেতরে ভেতরে যন্ত্রণা ভোগ করে, কিন্তু সেটা কাউকে বুঝতে দেয় না। উৎস সন্তর্পণে চোখের পানি মুছে বলল, কি জন্য ফোন দিয়েছেন সেটা বলুন। তুমি দেশে ফেরার পর থেকে তোমাকে বলছি আমার বিজনেসের দায়িত্ব নাও। আমার নিজের তো বয়স হয়েছে, কখন কি হয়ে যায় কিছু বলা যায় না। আমি চাচ্ছি তুমি একটু বিজনেস ইনভলভ হও। এত ঘুরিয়ে পিছিয়ে কথা না বলে আমাকে কি করতে হবে তাই বলেন। আজকে ফারুক চৌধুরীর সাথে আমার একটা মিটিং ছিল, একটা হোটেলে মিট করার কথা ছিল আমাদের, কিন্তু হুট করে ফারুক চৌধুরী নাকি একটু অসুস্থ হয়ে পড়েছেন, তাই আমাকে তার বাড়িতে ডেকে পাঠিয়েছেন। আমি চাই আজকে ডিলটা তুমি ফাইনাল করো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ বেটা। আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি, তার কোনো প্রয়োজন নেই। আমি ফারুক চৌধুরীকে চিনি, তার মেয়ে নাতাশার জন্মদিনের পার্টিতে আমি সেখানে গিয়েছিলাম বলে ফোন কেড়ে দিয়ে আদ্রির রুমে এসে দেখে আদ্রি তার শার্ট প্যান্ট গুছিয়ে রাখছে। উৎসব ব্যাপারটা দেখেও না দেখার ভান করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে ফারুক চৌধুরীর সাথে মিট করতে যাওয়ার জন্য রেডি হয়। তাকে রেডি হতে আদ্রি মনে করে উৎস হয়তো তাকে রেখে বাড়ি চলে আসতে চাইছে। তবু শিওর হবার জন্য আদ্রির উৎসের দিকে এগিয়ে এসে বলল, আপনি কি তখনকার ব্যাপারটা নিয়ে রেগে আছেন? সামান্য একটা বিষয়কে ইস্যু করে কাউকে কিছু না জানিয়ে বাড়িতে চলে যাচ্ছেন? আমাকে যাবো আপনার সাথে? আমরা তো আজকে বাড়িতে এলাম, কটা দিন থাকি এখানে।
আদ্রি একটার পর একটা প্রশ্ন করতে থাকে, কিন্তু উৎস কোনো উত্তর দিচ্ছে না। দেখে আদ্রি আবারও বলল, কোথায় যাচ্ছেন আপনি? কি হলো, কথা বলছেন না কেন? আমাকে কৈফিয়ত দিতে বাধ্য নেই আমি। আপনাকে না দেখতে পেলে বাবা মাকে তো জিজ্ঞাসা করবে আপনার কথা। তখন আমি তাদেরকে কি জবাব দিব? আদিতার বিষয়ে সত্যিটা না জানা পর্যন্ত আমি এই বাড়ি থেকে কোথাও যাচ্ছি না। তুমি এই বিষয়ে নিশ্চিত থাকো বলে উৎস বেরিয়ে পড়ে। তার যাওয়ার কিছুক্ষণ পরে আদ্রিও বোরকা হিজাব পরে নাতাশার বাড়িতে আসার জন্য বেরিয়ে পড়ে। উৎস ফারুক চৌধুরীর সাথে মিটিং শেষ করে নিজেদের মধ্যে আলাপ করতে থাকে। তাদের আলাপ আলোচনার মধ্যে নাতাশা সেখানে এসে উপস্থিত হয়। নাতাশাকে দেখে ফারুক চৌধুরী বলল, কিছু বলবে মামুনি? আচ্ছা পাপা, মম সবসময় ম্যামের সাথে এত খারাপ ব্যবহার করে কেন বলো তো? ম্যাম কত ভালো একটা মেয়ে, অথচ মম সবসময় ম্যামকে বাজে কথা বলে কেন? মা, কি হয়েছে? ম্যাম বারবার বলেছে সে আজকে পড়াতে আসতে পারবে না, কিন্তু মম এটা কিছুতেই মানতে রাজি নয়। একদিন না পড়লে কি এমন ক্ষতি হতো বলো তো? হয়তো ম্যাম অসুস্থ, এই জন্য তিনি আসতে চাইছেন না। তুমি বরং আদ্রিকে কল দিয়ে বলে দাও যে আজকে যেন তার পড়াতে আসতে হবে না, পাপা না করে দিয়েছে। আদ্রি নামটা শোনা মাত্রই চমকে উঠে উৎস গল্পে গল্পে ফারুক চৌধুরীকে বলল, এই আদ্রিটা কে? আদ্রি খন্দকার, নাতাশার হোম টিউটর, খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, অনেক সহজ সরল ভদ্র মেয়েটা। পার্সোনালভাবে তাকে আমার খুবই ভালো লাগে, কিন্তু আমার ওয়াইফ কেন জানি মেয়েটাকে পছন্দ করে না। ফারুক চৌধুরীর কথা শুনে উৎসের বুঝতে বাকি রইল না তিনি ঠিক কার কথা বলছেন। উৎস তবু শিওর হওয়ার জন্য বলল, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা বলতে পারি? অবশ্যই। এই আদ্রির কোনো ছবি হবে না? মানে আমি একজন আদ্রিকে চিনি, সে আদ্রি আর এই আদ্রি একজন কিনা সেটা দেখব। উৎসের কথা শোনা মাত্রই নাতাশা তার ফোন থেকে আদ্রির একটা ছবি বের করে উৎসের হাতে দিল। ছবিটা দেখা মাত্র উৎসের হার্টবিট বেড়ে গেল, তার হাত কাঁপতে শুরু করলো। উৎস মনে মনে বলল, এটাই তো আমার সন্ধে কন্যা। তার মানে সেদিন সন্ধেবেলায় আমি আদ্রিকে দেখেছিলাম, আদিকে নয়। আদি আমাকে মিথ্যা বলেছে, ঠকিয়েছে আমাকে, আর আমি কিনা আদ্রিকে ভুল বুঝলাম। আমি কিভাবে আমার ভালোবাসাকে চিনতে পারলাম না? এখন আমি আদ্রির মুখোমুখি কিভাবে দাঁড়াবো? আমার এই ভুলের জন্য আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। আদ্রি নাতাশাকে পড়ানোর জন্য তাদের বাড়ি এসে ড্রয়িং রুমে উৎসকে দেখে বাকরুদ্ধ হয়ে যায়। সে তৎক্ষণাৎ বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই উৎস এসে আদ্রিকে জড়িয়ে ধরল। ঘটনার আকস্মিকতা হতভম্ব হয়ে যায় আদ্রি। আদ্রি মনে করে উৎস হয়তো তাকে আদিতা ভেবে জড়িয়ে ধরেছে, এজন্য সে উৎসের থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল, আপনি আবারও ভুল করছেন উৎস। আমি আদিতা না, আদ্রি। আমি জানি তুমি আদ্রি, সাথে এটাও জানি তুমি আমার সন্ধে কন্যা, যার সাথে এক সন্ধেবেলায় এই চৌধুরী মেলায় আমার দেখা হয়েছিল। এসব আপনি কি বলছেন উৎস? তুমি যে আমার সন্ধে কন্যা, এটা তুমি জানার পরেও এত বড় একটা সত্যি আমার থেকে লুকিয়ে গেলে আদ্রি। কেন আমাকে তিলে তিলে পুড়িয়ে মারলে? বুঝতে পেরেছি আমি তোমাকে না জেনে কষ্ট দিয়েছিলাম, এই জন্য তুমি আমার উপর প্রতিশোধ নিলে, তাই না? আদ্রি ঠিক কি উত্তর দিবে জানা নেই তার। সে তো নিজেও জানতো না সে উৎসের সন্ধে কন্যা। উৎস যে মেয়েটাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে সে মেয়েটা আদি নয়, বরং সে নিজেই। আদ্রি কি বলবে বুঝতে না পেরে বলল, আমি নিজেও জানতাম না আমি আপনার সন্ধে কন্যা। আদি আমাকে বলেছিল আদির সাথেও কোনো এক সন্ধ্যাবেলায় আপনার দেখা হয়েছিল, এজন্যই আপনি আদিকে সন্ধে কন্যা বলে ডাকেন। জানো আদ্রি, আমি না অনেক বোকা। তোমার বোনটা আমাকে কত সহজে বোকা বানিয়েছে। তোমার সাথে যখন আমার দেখা তখনই তোমার মায়াবী চোখের মায়ে পড়ে যাই আমি, কিন্তু তোমার নাম পরিচয় কিছুই জানা ছিল না। আমি পরের দিন আবারও সেই জায়গায় ছুটে আসি যেখানে তোমার আমার প্রথম দেখা হয়েছিল। ঠিক তখনই আমি তোমার মতো কালো বোরকা পরা একটা মেয়েকে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখি। দারোয়ান আঙ্কেলের কাছে জানতে পারি মেয়েটার নাম আদিতা। ব্যাস, আমি সেদিনই তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাই। কিন্তু প্রথম থেকে আদিকে নিয়ে আমার মনের সন্দেহ জেগেছিল, আবার এটা মনে হচ্ছিল হয়তো সবটা আমার মনের ভুল। তবে আজ বুঝতে পারছি আমি সঠিক ছিলাম। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তোমাকে অপমান তুচ্ছ তাচ্ছিল্য করেছি। আমি খাঁটি সোনা চিনতে ভুল করেছিলাম। আমি জানি আমি যা করছি সেটা ক্ষমার অযোগ্য, তবু বলছি পারলে আমাকে তুমি ক্ষমা করে দাও বলেই উৎস আদ্রির পা জড়িয়ে ধরল। আদ্রি তৎক্ষণাৎ নিজের পা ছড়িয়ে নিয়ে বলল, ছিছি, এসব আপনি কি করছেন উৎস? আপনি মানুন বা না মানুন, আমি আপনাকে আমার স্বামী হিসেবে মনে প্রাণে বিশ্বাস করি। আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই আমার। আপনি আমার সাথে যা যা খারাপ করেছেন সেসব না হয় আমাকে একটু ভালোবেসে উসুল করে দিবেন।
উচ্চ তৎক্ষণাৎ আদ্রিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোমাকে আর কোনো কষ্ট আমি দেব না। আজ থেকে তোমার সুখের দিন শুরু হলো। কথা দিচ্ছি আমি বেঁচে থাকতে তোমার চোখে পানি আসতে দেব না। নতুন করে সবটা শুরু করবো আমরা। দেখো, আমরা অনেক ভালো থাকবো। ভাইয়া, তুমি রোজ সন্ধেবেলায় এখানে এসে চোখের পানি কেন ফেলো বলো তো? যা বড় হয়ে গিয়েছে। তুমি হাজার চোখের পানি ফেললে, কান্না করলেও সে চলে গিয়েছে, সে আর ফিরে আসবে না ভাইয়া। তুমি বুঝতে চাইছো না ভাবিমণি আমাদের মাঝে নেই। আজ থেকে 5 বছর আগেই সে মারা গিয়েছে। তুমি কি ভুলে গিয়েছো সেই দিনটার কথা? সেদিনটার কথা আমি চাইলেও ভুলতে পারি না উপমা। সেদিন আমি জানতে পেরেছিলাম আদ্রি আমার সন্ধে কন্যা। আমরা নতুন করে বাছার অঙ্গীকার করেছিলাম। বিয়ের পর প্রথমবার কিছু সময় দুজনে একান্ত কাটিয়েছিলাম। দুজনে মিলে আড্ডা, খাওয়া দাওয়া, শপিং শেষ করে গাড়িতে বসার পর দেখি আমার পকেটে ফোন নেই। আমার ফোন ভুলে কোনো দোকানে রেখে চলে এসেছিলাম। আমি আদ্রিকে গাড়িতে বসিয়ে রেখে আবারও শপিং মলে গিয়েছিলাম। মলের বেশ খানিকটা দূরে আমার গাড়ি দাঁড় করে রেখেছিলাম। আমি মল থেকে বের হতেই দেখি রাস্তায় আনুমানিক 4 বছরের একটা বাচ্চা ছেলে কান্না করছে, আর দূর হতে একটা ব্রেক ফেল করা মালবাহী গাড়ি বাচ্চাটার দিকে ধেয়ে আসছে। আদ্রি হয়তো সেটা দেখে বাচ্চা ছেলেটাকে বাঁচাতে গিয়েছিল, কিন্তু মেয়েটা তাকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণটাই দিয়ে দিল। আদ্রি ছেলেটাকে কোলে নিয়ে দৌড় দিতে গেলেও বোরকার সাথে বেঁধে রাস্তায় পড়ে যায়, যার ফলস্বরূপ বাচ্চা ছেলেটা দূরে গিয়ে ছিটকে পড়ে। ভাগ্যক্রমে ছেলেটা বেঁচে গেলেও বেঁচে ফেরেনি আমার সন্ধে কন্যা। আমি চিৎকার করে দৌড়ে এসেও কিছু করতে পারিনি। চোখের সামনে মালবাহী গাড়িটা আমার সন্ধে কন্যার কোমল দেহ পিষে দিয়ে চলে যায়। আমি দৌড়ে গিয়ে আদ্রির মাথাটা আমার কোলের উপর রাখতে আদ্রি কাঁপা কাঁপা স্বরে বলেছিল, আমাকে একবার ভালোবাসি বলবেন উৎস? আমি ভালোবাসি বলে আদ্রির কপালে চুমু দিতেই আদ্রি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বিশ্বাস কর উপমা, আমি যদি জানতাম আদ্রিকে ভালোবাসি কথাটা বলে আদ্রি আমাকে ছেড়ে চলে যাবে, তাহলে আমি কখনোই আদ্রিকে ভালোবাসি কথাটা বলতামই না। যা আবার হয়েছে ভাইয়া, এখন সেসব ভেবে কোনো লাভ নেই। তুমি বাসায় চলো তো, সবাই তোমার জন্য টেনশন করছে। তুই যা, আমি আমার সন্ধেবেলাটা আমার সন্ধে কন্যার সাথে কাটাতে চাই। উপমা জানে 1000বার বললেও উৎস এখন বাসায় ফিরবে না। 5 বছর যাবৎ তার বাসার সবাই এটা দেখে আসছে। উৎস রোজ সন্ধেবেলায় আদ্রির কবরের পাশে বসে থাকে, নিজের মতো করে বকবক করে, কখনো বা উচ্চস্বরে হেসে উঠে, কখনো বা হামাও করে কাঁদতে শুরু করে। তার মুখে সবসময় একটা কথা আওড়াতে শোনা যায়, মনে পড়ে তোমায় সন্ধেবেলায়।